ভাই কি পড়ানো শুরু করে দিছেন? ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া, আপনি সম্ভবত মিউট ছিলেন এতক্ষণ। হ্যাঁ, তাই হবে হয়তো। নিশ্চয়ই। আচ্ছা, শুরু করি আরেকবার। আচ্ছা, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। আজকের যে টপিক আজ মানে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর, সেশন 18-19। আজকের টপিক হলো প্লুরা এবং লাং। তো প্লুরার ডেফিনেশনটা একটু জেনে নেই। প্লুরার ডেফিনেশনটা হলো, দ্য প্লুরা ইজ এ ডেলিকেট অ্যান্ড ক্লোজ সেরাস স্যাক into which corresponding lung invaginates from the medial side and reduces it into a potential space. এখন কয়েকটা কিওয়ার্ড রয়েছে, কিওয়ার্ড গুলো দেখে নেই। এটা একটা ডেলিকেট এবং ক্লোজড সেরাস স্যাক। আচ্ছা, তারপরে কি করসপন্ডিং লাং, মানে মিডিয়াল সাইড থেকে এই প্লুরার মধ্যে ইনভাজিনেট করে এবং ক্রিয়েট করে একটা পোটেনশিয়াল স্পেস। এখন কথা হলো যে এই পোটেনশিয়াল স্পেসটা কেমন করে মানে তৈরি হচ্ছে। তার আগে আমরা একটু জেনে নেই যে প্লুরাল লেয়ার কয়টা। দুইটা লেয়ার, একটা হলো ভিসেরাল লেয়ার আর একটা হলো প্যারাইটাল লেয়ার। সো লাং অ্যাজ এ ভিসেরা, এটার সাথে যে লেয়ারটা থাকে প্লুরার, সেই লেয়ারটাকে বলা হয় ভিসেরাল লেয়ার। আর এর মানে আউটসাইড দিয়ে আর একটা লেয়ার থাকে, সেটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার। তো এই দুটো লেয়ারের মাঝখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাই হলো সেই পোটেনশিয়াল স্পেস, যেটাকে আমরা প্লুরাল ক্যাভিটি হিসেবে মানে জানি আর কি। তো বললাম যে লাং মানে অ্যাজ এ ভিসেরা, লাং এর সাথে ভিসেরাল প্লুরাটা লেগে থাকে। তো তবু এর মধ্যে একটু কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে। মানে লাং এর সাথে কন্টিনিউ করে কতখানি, মানে ভিসেরাল প্লুরা কোথায় কোথায়, তাহলে বলতে হবে যে লাং রুটে এবং পালমোনারি লিগামেন্টে ফোল্ড হিসেবে ভিসেরাল প্লুরাটা থাকে। আর একটা হলো সাইট অফ অ্যাবসেন্স অফ দ্য ভিসেরাল প্লুরা, কোথায় কোথায় অ্যাবসেন্ট থাকে। এটা হলো হাইলাম, মানে লাং এর একটা অংশ আছে সেটার নাম হলো হাইলাম, সেই অংশে এটা অ্যাবসেন্ট থাকে। এবং পালমোনারি লিগামেন্ট যেসব জায়গায় অ্যাটাচ থাকে সেইখানে ভিসেরাল প্লুরাটা অ্যাবসেন্ট থাকে। তারপরে আরেকটা যেটা মানে আরেকটা প্লুরাল লেয়ার আছে, সেটা হলো প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরার আবার চার রকমের, মানে চারটা ডিভিশন আছে। আচ্ছা, প্যারাইটাল প্লুরার আবার হলো মানে চারটা ডিভিশন আছে। একটা হলো সার্ভাইকাল প্লুরা, মানে চার ভাগে ভাগ করা যায়: কোস্টাল প্লুরা, ডায়াফ্রামটিক প্লুরা এবং মিডিয়াস্টিনাল প্লুরা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে লাং এর যে অ্যাপেক্সটা আছে, এইটার মানে এইটাকে যেটা কাভারিং দিচ্ছে সেটার নাম হলো সার্ভাইকাল প্লুরা। লাং আবার কি কিছু অংশ কিন্তু কোস্টা মানে কোস্টা বা রিপস এর দিকে থাকে, সেই অংশটুকুকে আমরা বলবো কোস্টাল প্লুরা। আবার আমরা আমরা জানি লাং এর নিচের দিকে কি থাকে, ডায়াফ্রাম থাকে। তো ডায়াফ্রামের দিকে যে প্যারাটাল প্লুরাটা কাভারিং দিবে সেটাকে আমরা বলবো ডায়াফ্রামেটিক প্লুরা। আর মিডিয়া স্টিনাম বলে যে রিজিয়নটা আছে, মানে দুইটা লাঙের মাঝখানে যে অংশটুকু আছে, সেটাকে তো আমরা মিডিয়ান মানে মিডিয়া স্টিনাম বলি, একটা মিডিয়ান সেপ্টাম। সো এইখানে আমরা পাবো মিডিয়া স্টিনাল প্লুরা। মিডিয়া স্টিনাল প্লুরাকে আবার একটু মডিফাই করে বলা যায় যে অ্যাবভ দ্য হাইলাম, অ্যাট দ্য হাইলাম এবং বিলো দ্য হাইলাম। এভাবে তিনটা মানে মডিফিকেশন হিসাবে বলা যায়। আচ্ছা, তারপরে একটা খুব ইম্পর্টেন্ট মানে টপিক, সেটা হলো সুপ্রা প্লুরাল মেমব্রেন বা শিবসন্স ফাসা, যার আরেকটা নাম হলো সার্ভাইকাল ডায়াফ্রাম বা ডায়াফ্রাম অফ দ্য থোরাসিক ইনলেট। আচ্ছা, আমরা জানি মানে মানে সার্ভাইকাল যে প্লুরাটা আছে সেটা কিন্তু ডোম অফ দ্য প্লুরা হিসেবে কাজ করে, এবং এই সার্ভাইকাল প্লুরাটা মানে এক্সটেন্ড করতে পারে ফার্স্ট কোস্টাল কার্টিলেজের 3 থেকে 4 সেন্টিমিটার ওপর পর্যন্ত। আর যেটা স্টার্নাল ইন্ড আছে, মানে ক্লাভিকুলার যে স্টার্নাল ইন্ড আছে, সেইখান থেকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত। এখন এবং সেই মানে ওই অংশটুকু মানে সার্ভাইকাল প্লুরা হলো 7 সার্ভাইকাল ভার্টিব্রাল নেকের, সরি, ফার্স্ট যে রিপটা আছে সেটা নেকের ওপর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে না। তার উপরে আমরা যে স্ট্রাকচারটা পাবো সেটার নাম হলো শিবসন্স ফাসা। এখন শিবসন্স ফাসার যেহেতু বলেছি যে এটার একটা সিনোনিম আছে, যে ডায়াফ্রাম অফ দ্য থোরাসিক ইনলেট বা সার্ভাইকাল ডায়াফ্রাম, এটা মানে বলার সাথে সাথে একটা প্রশ্ন হবে যে তাহলে কি এটাই বডির সবচেয়ে বড় ডায়াফ্রাম? তো তখন আনসার বলতে হবে না স্যার, এটা মানে বডির সবচেয়ে বড় ডায়াফ্রাম না। সবচেয়ে বড় ডায়াফ্রামের নাম হলো ডি ডায়াফ্রাম। এখন বলা হয় যে ওটা মানে ডি ডায়াফ্রাম বলা হয় এই জন্য কারণ এটা সবচেয়ে বড় ডায়াফ্রাম, এটা থোরাসিক ক্যাভিটিকে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে সেপারেট করে। তখন মানে প্রশ্ন হবে যে আর বডিতে আর কোনো কি ডায়াফ্রাম আছে, তখন হ্যাঁ বলবো জি স্যার আছে, আরো কয়েকটা ডায়াফ্রাম আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা হলো ডায়াফ্রামের শেলা, যেটা পিটুইটারি গ্ল্যান্ডের সাথে রিলেটেড। আর একটা হলো ইউরোজেনিটাল ডায়াফ্রাম এবং পেলভিক ডায়াফ্রাম, এভাবে বলবো। আচ্ছা, শিবসন্স ফাসার ইম্পর্টেন্স অনেক বেশি, মানে এটা শর্ট নোট হিসেবে আসে।
সো এটার মানে শিবসন ভাষাটার হলো পার্ট দুইটা, একটা হলো মাসকুলার পার্ট আর একটা হলো ফাসাল পার্ট। মাসকুলার যে পার্টটা আছে সেটা আসে স্ক্লেনাস মিনিমাস মাসেল থেকে, এবং ফাসাল যে পার্টটা আসে সেটা আসে এন্ডোথোরাসিক ফাসা থেকে। আচ্ছা, এটার অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা সামনের দিকে অ্যাটাচমেন্ট আছে, পেছনের দিকে অ্যাটাচমেন্ট আছে, এবং মিডিয়াল সাইড এটা কন্টিনিউ করে। কার কার সাথে অ্যাটাচমেন্ট থাকে? সামনের দিকে বা অ্যান্টেরিয়রলি এটা অ্যাটাচ থাকে ইনার বর্ডার অফ দা ফার্স্ট রিবের সাথে, এবং পিছনের দিকে এটা অ্যাটাচ থাকে মানে সেভেন সার্ভাইকাল যে ভার্টিব্রা আছে তার থোরাসিক ট্রান্সভার্স যে প্রসেস আছে সেটার সাথে, এবং মিডিয়ালি এটা কন্টিনিউ করে প্রিটাকিয়াল ফাসার সাথে। এখন এটার ইম্পর্টেন্সটা কি? আমরা জানি যে ইনস্পিরেশন এক্সপিরেশন বা রেসপিরেটরি মুভমেন্টের সময় কিন্তু লাং নিজেও মুভমেন্ট করে। তাহলে কি এইটা যখন এবং তখন মানে থোরাসিক প্রেশারটা চেঞ্জ হয়। সো ইন্টারথোরাসিক প্রেশার যখন চেঞ্জ হয় তখন মানে এইটা যেন অনেক বেশি মানে এক্সপ্যান্ড করতে না পারে, বা মানে শিবসন ভাষা সেটা মানে ইনশিওর করে, মানে এই অংশের উপরে যেন লাংটা এক্সপ্যান্ড করতে না পারে। আর এটা হলো লাং এবং সার্ভাইকাল মানে প্লুরা যেটা আছে, মানে লাং এর অ্যাপেক্স এবং সার্ভাইকাল প্লুরাকে মানে প্রোটেক্ট করে। আচ্ছা, তারপরে আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেটাকে বলা হয় পালমোনারি লিগামেন্ট। পালমোনারি পালমোনারি লিগামেন্ট মানে শর্ট নোট অনেক বেশি আসে, মানে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা মানে কার টার্ম মানে পরীক্ষা দিয়ে হয়তো পালমোনারি লিগামেন্ট পাই, আবার প্রফেও আসে পালমোনারি লিগামেন্ট। পালমোনারি লিগামেন্ট আর কিছুই না, একটা প্যারাইটাল প্লুরার মানে একটা ফোল্ডিং, যেটা এক্সটেন্ড করে রুট অফ দ্য লাং থেকে বেজ অফ দ্য লাং পর্যন্ত। এটার কন্টেন্ট হিসেবে থাকে মানে একটা জিনিস মানে সবকিছু বলতে না পারলেও একটা বলতে পারতে হবে, সেটার নাম হলো হাইলার লিম্ফ নোড। হাইলার লিম্ফ নোড মানে মাস্ট বি বলতে পারতে হবে, এটার হলো কন্টেন্ট হিসেবে। আর কি থাকে? টিউব লিম্ফ্যাটিক থাকে বা লুজ এরিয়েলো টিস্যু থাকে। আর যদি অ্যাক্সিসরি ব্রঙ্কিয়াল আর্টারি থাকে তাহলে অনেক সময় সেটার কন্টেন্ট এই পালমোনারি লিগামেন্টের মধ্যে থাকে, কিন্তু কোনো সময় অ্যাক্সেসরি ব্রঙ্কিয়াল আর্টারি আগে বলা যাবে না, কারণ এটা প্রত্যেকটা মানুষের থাকে না, কিছু কিছু মানুষের থাকে, কিছু কিছু মানুষের থাকে না। আচ্ছা, এটার ফাংশন কি? মানে রেসপিরেশনের সময় প্রিন্সিপাল ব্রঙ্কাই এবং পালমোনারি ভেসেল এইটুকু মানে স্পেসের মধ্যে আসতে পারে, এটা একটা প্যাসেজ হিসেবে কাজ করে। আবার এক্সারসাইজের সময় আমাদের লাংকে কিন্তু মানে ইন্টেন্সিভলি কাজ করতে হয়, এবং মানে অনেক বেশি এক্সপানশনের একটা ব্যাপার থাকে। তো সেই সময় পালমোনারি লিগামেন্টটা পালমোনারি ভেনকে এখানে জায়গা দেয়। আর এটা তো বলেছি যে লাং রুট গুলোকে মানে এক্সারসাইজ বা এক্সট্রিম কোনো ওয়ার্কআউটের সময় লাং রুটের সবগুলো স্ট্রাকচারই পালমোনারি লিগামেন্টে এন্ট্রি নিতে পারে, এটা একটা মানে স্পেস হিসেবে কাজ করে। আচ্ছা, এটা পালমোনারি লিগামেন্টের একটা স্লাইড। তারপরে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো মানে প্লুরাল রিসেস। এখন মানে কথা হলো যে প্লুরাল রিসেসটা কি? এটা একটা স্পেস। ফার্স্ট অফ অল প্লুরাল রিসেসটা স্পেস এক ধরনের। তো সেই স্পেসটা কিভাবে তৈরি হয়? প্যারাইটাল প্লুরা ফোল্ডিং হয়ে তৈরি হয়। আচ্ছা, এটার কাজ কি আসলে? মানে এটার সুযোগ সুবিধাটা কি? এটা যখন আমরা মানে রেসপিরেটরি মুভমেন্টের সময় এটা লাংকে স্পেস হিসেবে স্পেস দেয়। আচ্ছা, রিসেস কয় ধরনের আছে? দুই ধরনের আছে, একটা হলো কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস আর একটা হলো কোস্টো মিডিয়াস্টিনাল রিসেস। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডায়াফ্রামের দিকে থাকবে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। আচ্ছা, এটা কিভাবে মানে ফরমেশন হলো? যে কোস্টাল ফ্লুরা আছে আর হলো ডায়াফ্রামেটিক ফ্লুরা আছে, এটার মাঝখানে মানে এটা দিয়ে মানে এটার মাঝখানে কিছু জায়গা পাবো আমরা, সেই জায়গাটাকে বলবো আমরা কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। এখন একটা মানে মেজারমেন্ট আগে বলা লাগবে, তাহলে একটা জিনিস ক্লিয়ার হবে। মানে ডিউরিং এক্সপিরেশন মানে ইন্সপিরেশন বা রেসপিরেটরি মুভমেন্টের সময় মানে লাং সর্বোচ্চ মিড ক্লাভিকুলার লাইন বরাবর 6 কোস্টাল কার্টিলেজ পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারে। আর প্লুরা কতখানি এক্সপ্যান্ড করতে পারে তার সাথে 2 যোগ করে দিব, মানে 8 হলো কোস্টাল কার্টিলেজ পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারে। আর মিড অ্যাক্সিলারি লাইন বরাবর লাং মানে এক্সপ্যান্ড করতে পারে 8 রিপ পর্যন্ত। তাহলে প্লুরা হলো এক্সপ্যান্ড করতে পারে 10th রিপ পর্যন্ত। আর মিড স্ক্যাপুলার লাইন বরাবর লাং এক্সপ্যান্ড করতে পারে 10th থোরাসিক স্পাইন পর্যন্ত। আর প্লুরা হলো মানে এক্সপ্যান্ড করতে পারে 12th থোরাসিক স্পাইন পর্যন্ত। এখন একটা জিনিস দেখি আমরা, তার মানে কি কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসের তাহলে এক্সটেনশন কতখানি?
একটু বোঝার চেষ্টা করি। মিড ভাই এটা আরেকবার বললে ভালো হতো। কোনটা? এই যে আপনি নাম্বার গুলা দিয়ে বুঝাইলেন। আচ্ছা ঠিক আছে, তো আস্তে আস্তে বলেছি, জোরে হয়ে গেছে মনে হয়। মিড ক্লাভিকুলার লাইন, মিড ক্লাভিকুলার লাইন বরাবর যে লাং আছে না, লাংটা এক্সপ্যান্ড করতে পারে সর্বোচ্চ 6 কোস্টাল কার্টিলেজ পর্যন্ত, এবং প্লুরা এক্সপ্যান্ড করতে পারে 8 কোস্টাল কার্টিলেজ পর্যন্ত। আচ্ছা, আর মিড অ্যাক্সিলারি লাইন বরাবর লাং এক্সপ্যান্ড করতে পারে 8 রিপ পর্যন্ত, আর প্লুরা এক্সপ্যান্ড করতে পারে 10th রিপ পর্যন্ত। আর মিড মানে স্ক্যাপুলার লাইন, এটা এইখানে আসলে মানে স্লাইডে ভালো করে আমি বোঝাতে পারবো না, বা কিন্তু বাদ বাকি দুটো তো বোঝা যাচ্ছে। মিড স্ক্যাপুলার লাইন বরাবর লাংটা আসে 10th থোরাসিক স্পাইন পর্যন্ত, আর প্লুরাটা আসে 12th থোরাসিক স্পাইন পর্যন্ত। এখন মিড স্ক্যাপুলার লাইনটা মাথার মধ্যে এখন আনার দরকার নাই। এখন আমরা মানে মিড অ্যাক্সিলারি লাইনটা মানে চিন্তা করে এখন একটা জিনিস মানে দেখি যে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসের তাহলে এক্সটেনশন কতখানি হচ্ছে, বলতে পারবা? যে বললা যে আরেকবার বলেন ভাইয়া। না ভাইয়া পারবো না এটা বলতে। আচ্ছা দেখো, এইখান পর্যন্ত লাংটা আসছে তাই না, মানে তোমার হলো 8 রিপ পর্যন্ত লাং আসছে, আর প্লুরা কতখানি আসছে 10th রিপ পর্যন্ত। তার মানে কি, এইখানে আমার আছে মানে ভিসেরাল প্লুরা, আর এইখানে আছে প্যারাইটাল প্লুরা। তার মানে কি এখানে আমি একটা স্পেস পাচ্ছি, তাহলে এক্সটেনশন, আর এই স্পেসটাই কিন্তু আমাদের হলো কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। তাহলে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসের এক্সটেনশন কতখানি, 8 রিপ থেকে 10th রিপ পর্যন্ত অ্যাট মিড অ্যাক্সিলারি লাইন, ঠিক আছে। আর এটা লেন্থ যদি জিজ্ঞেস করো তাহলে বলবো যে 5 সেন্টিমিটার। এটা হলো 5 সেন্টিমিটার, মানে কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু এই জিনিসটা অনেক সময় বুঝায় চায় যে তাহলে তুমি বলো তো যে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসের মানে এক্সটেনশন কতখানি। আর এটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটা মানে ফাংশন কি, একটা ফাংশন হলো তো বললাম তো, মানে প্লুরাল রিসার্চ গুলোর মানে একটা মেইন ফাংশনই হলো এটা লাংকে এক্সপানশনের সময় মানে একটা জায়গা দেবে। আর আরেকটা মানে ইম্পর্টেন্ট কি, এইটা মানে মানে প্লুরাল যে ফ্যাক্টটা আছে সেটার সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট হলো কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। এখন ডিপেন্ডেন্ট পার্ট আবার কিছুটা জিজ্ঞেস করবা, সেটা বোঝার জন্য একটা মানে সিনারিও বলে, মনে করো যে লাংস এর মধ্যে কোনো একটা প্যাথোলজি ডেভেলপ করছে, সেই কারণে লাংয়ের মধ্যে কোনো একটা সিক্রেশন হয়েছে হয়েছে বা বাইরে থেকে কোনো আঘাতের কারণে এখানে ইন্টারনাল কোনো একটা ব্লিডিং হয়েছে, বা কোনো সামহাউ পাস কালেকশন হয়েছে, সামহাউ ফ্লুইড কালেকশন হয়েছে। তাহলে যেই মানে সিক্রেশন থাকবে, মানে যে কালেকশনটা থাকবে, কালেক্টিভ মানে প্রোডাক্টটা থাকবে, সেইটা আমরা সবসময় কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসে পাবো, কারণ এটা ডিপেন্ডেন্ট পার্ট, গ্র্যাভিটির জন্য এটা নিচের দিকে নেমে আসবে। ওই জন্য এই রিজিয়নে আমরা সেই মানে কালেকটিভ ফ্লুইড বা যেই মানে ম্যাটেরিয়ালটা থাকবে সেটা পাবো। আচ্ছা, আর কোস্টোমিডিয়া স্টেনোলিসিস তো বলছি আগে যে এটা হলো লাংকে এক্সপেনশন করতে সাহায্য করবে। এই যে এই স্লাইডের মধ্যে আর একটু ভালো করে দেখানো আছে যে কোস্টোমিডিয়া স্টেনাল লিসিস যে মিডিয়া স্টেনামের দিকে, আর কোস্টো ডায়াফ্রামেটিক লিসিস হলো ডায়াফ্রামের দিকে। আচ্ছা, প্লুরাল নার্ভ সাপ্লাই খুব ইম্পর্টেন্ট, মানে যদি কিছু প্লুরাল থেকে যদি কিছু না পড়তেও চাও, একটা জিনিস জানাই লাগবে যে প্লুরাল নার্ভ সাপ্লাই। আচ্ছা, আমি বললাম যে ভিসেরাল যে প্লুরাটা আছে সেটা ভিসেরার সাথে লেগে থাকে, তার মানে কি নার্ভ সাপ্লাইটা হলো লাং এর মতো। লাং নিজে একটা ভিসেরা, তাই আর আমরা জানি যে ভিসেরাল নার্ভ সাপ্লাই অটোনমিক নার্ভ সাপ্লাই হয়। সো ভিসেরাল প্লুরাল নার্ভ সাপ্লাইটাও হলো অটোনমিক নার্ভ সাপ্লাই। এই অটোনমিক ফাইবার গুলো কোথা থেকে আসে, তার মাধ্যমে পালমোনারি প্লেক্সাস দিয়ে আসে। আর এটা মানে স্ট্রেচের প্রতি এটা সেন্সিটিভিটি দেখায়। আচ্ছা, তারপরে এখন আরেকটা আছে প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরার মধ্যে যদি তোমার নার্ভ সাপ্লাই নাও মনে থাকে, একটা জিনিস মনে রাখাই লাগবে যে প্যারাইটাল প্লুরা পেইন সেন্সিটিভ। এই যে আমি কিন্তু 4টা নাম দিয়েছি, যে পেন সেন্সিটিভ, প্রেশার সেন্সিটিভ, টেম্পারেচার সেন্সিটিভ, টাচ সেন্সিটিভ। এই বাদ বাকি 4টা মনে না থাকলেও একটা মনে রাখাই লাগবে, সেটার নাম হলো যে প্যারাইটাল প্লুরা হলো পেন সেন্সিটিভ। ঠিক আছে। আচ্ছা, এখন প্যারাটাল প্লুরার মধ্যে আবার আমরা জানি 4টা ডিভিশন আছে, 4টা ডিভিশন মধ্যে যে কোস্টাল প্লুরা আছে সেটাকে সাপ্লাই দেয় ইন্টারকোস্টাল নার্ভ গুলো। মিডিয়া স্টিনাল যে প্লুরা আছে সেটাকে সাপ্লাই দেবে ফেনিক নার্ভ গুলো। এই যে দেখো ফেনিক নার্ভটা হার্টের ওয়ালকে কিন্তু সাপ্লাই দিচ্ছে।
আর এই রিজিয়নে কিন্তু আমাদের মিডিয়াস্টিনাল প্লুরাটা থাকে, ওই জন্য এটাকে সাপ্লাই দেয় ফ্রেনিক নার্ভ। আচ্ছা, ডায়াফ্রামটিক প্লুরার মধ্যে একটু মানে একটু ডিফারেন্স আছে। দেখো এই যে এইটুকু হলো ডায়াফ্রামটিক প্লুরা। ডায়াফ্রামটিক প্লুরার আমরা দেখতেছি কিছু কিছু অংশ আছে মানে মিডিয়ালি কিছু অংশ আছে, আবার কিছু কিছু অংশ আছে যে কোস্টাল প্লুরার দিকে বা মানে পেরিফেরাল রিজিয়নের দিকে। তো এইটার উপর মানে এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা মানে নার্ভ সাপ্লাইটা দেখতে চাই, তাহলে মিডিয়াল সাইডে মানে মিডিয়ালি সাপ্লাই পাই হলো মানে ডায়াফ্রামটিক প্লুরা ফ্রেনিক নার্ভ দিয়ে, আর পেরিফেরালি সাপ্লাই পাই লোয়ার 6 ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। এখন এতগুলা আমরা দেখলাম যে এখানে কোস্টাল প্লুরা পাচ্ছি, মিডিয়া স্পিনাল প্লুরা পাচ্ছি, ডায়াফ্রামিক প্লুরা পাচ্ছি, বাদ গেল কোনটা? বাদ গেল সার্ভাইকাল প্লুরা। সার্ভাইকাল প্লুরা কোনটা দিয়ে সাপ্লাই পাবে? ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। আচ্ছা, এখন প্লুরার ব্লাড সাপ্লাই। প্লুরার ব্লাড সাপ্লাই খুব একটা ইম্পর্টেন্ট বলা লাগবে, তাই বলতেছি। ভিসেরাল প্লুরা যেহেতু লাংয়েরই একটা অংশ বলা যায়, তাই লাংয়ের মতোই সাপ্লাই পাবে ব্রঙ্কিয়াল ভেসেল দিয়ে। আচ্ছা, আর প্যারাটাল প্লুরার হলো নার্ভ সাপ্লাইটা কিরকম? এ হলো আমাদের যেটা মানে থোরাসিক ক্যাভিটির মানে অ্যান্টেরিয়র থোরাসিক ক্যাভিটি যদি বলতে চাই, তাহলে সেটার যেরকম হলো আর্টারি সাপ্লাই সেটার মতো ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, মাস্কুলোফেনিক আর্টারি দিয়ে। আর লিম্ফ্যাটিক ড্রেনেজ, এটা লিম্ফ্যাটিক ড্রেনেজটা অত ইম্পর্টেন্ট না, তাও মানে বলছি যে ভিসারাল ফ্লুরা যেটা আছে সেটা লিম্ফে ড্রেন করে ব্রঙ্কো পালমোনারি লিম্ফ দিয়ে, এবং সেটা ড্রেন করে মানে হাইলাম অফ দ্য লাং দিয়ে, এবং সেখানে হাইলার যে লিম্ফ নোডটা আছে সেইখানে ড্রেন করে। তারপর আরেকটা আছে প্যারাটাল ফ্লুরা, সেটা মানে লিম্ফ ফ্লো ড্রেন করে ইন্টারকোস্টাল, মিডিয়া স্পিনাল আর ডায়াফ্রামটিক লিম্ফ নোড দিয়ে। আলটিমেটলি টুডার যেই হলো মানে লাং এবং টুডার মানে সবগুলো লিম্ফই হাইলার লিম্ফ নোডে এইখানে ড্রেন করবে, এটা সবসময় মনে রাখতে হবে, হাইলামের ওইখানে থাকে। আচ্ছা, একটা প্রশ্ন আসে টুডার থেকে, এই প্রশ্নটা মানে ইনভেরিয়েবলি আসে বা মানে ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে কি কি ডিফারেন্স আছে প্যারাটাল টুডার আর ভিসেরাল টুডার মধ্যে। এখানে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড বলে আমি একটা কথা লিখছি। হ্যাঁ, এটা বলতে হবে। ভিসেরাল যে প্লুরাটা আছে সেটা একটা ভিসেরা হিসেবে আমরা যদি মানে চিন্তা করি, তাহলে সবগুলো ভিসেরা ডেভেলপ হয় স্প্লাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। এটা এখন বোঝার দরকার নেই, ঝাড়া মুখস্থ করে নাও। আর একটা কি আছে প্যারাটাল প্লুরা, বা এটা সোমাটিক একটা স্ট্রাকচার হিসেবে আমরা মানে পাই। তো সোমাটিক স্ট্রাকচার গুলো কোথা থেকে ডেভেলপ করে? সোমাটোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। তাহলে প্যারাটাল প্লুরা ডেভেলপ করে সোমাটোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে, এবং ভিসেরাল প্লুরা ডেভেলপ করে স্প্লাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। আচ্ছা, নার্ভ সাপ্লাই বলছি যে প্যারাটাল প্লুরা একটা সোমাটিক স্ট্রাকচার, তার মানে এটা নার্ভ সাপ্লাইটা হবে সোমাটিক নার্ভ সাপ্লাই। আর ভিসেরাল প্লুরা একটা ভিসেরা মতো বা মানে ভিসেরার যেরকম নার্ভ সাপ্লাই থাকে অটোনমিক নার্ভ সাপ্লাই, সেরকম ভিসেরাল প্লুরার নার্ভটাও মানে নার্ভ সাপ্লাইটাও হবে অটোনমিক নার্ভ সাপ্লাই। এখন সেন্সিটিভিটি, পেন সেন্সিটিভ কোনটা? পেন সেন্সিটিভ হলো প্যারাটাল প্লুরা, আর ভিসেরাল প্লুরা পেন সেন্সিটিভ না। ব্লাড সাপ্লাইটা বলছি, প্যারাটাল প্লুরার ব্লাড সাপ্লাই হলো থোরাসিক ক্যাভিটি, থোরাসিক কেজের মানে অ্যান্টেরিয়র থোরাসিক কেজের ব্লাড সাপ্লাই যেরকম সেরকম। আর ভিসেরাল প্লুরার ব্লাড সাপ্লাই হলো লাংয়ের মতো ব্লাড সাপ্লাই। তারপরে আরেকটা বলছে লিম্ফ্যাটিক ড্রেনেজ। তো লিম্ফ্যাটিক ড্রেনেজটা কি ছিল আমার মনে পড়তেছে না আর কি, আসলে এটা আমি মনে করলে বলে দিচ্ছি। আচ্ছা, সরি না। আচ্ছা, লিম্ফ্যাটিক ড্রেনেজ এই যে এটা মানে লিখতে হবে যে এটা প্যারাটাল প্লুরাল লিম্ফ্যাটিক ড্রেনেজ হলো ইন্টারকোস্টাল লিম্ফ, তারপরে মানে ইন্টারকোস্টাল লিম্ফ নোড, মিডিয়াস্পিনাল লিম্ফ নোড এবং ডায়াফ্রামটিক লিম্ফ নোড দিয়ে মানে লিম্ফটা ড্রেন করে। আর ভিসেরাল প্লুরাল যে লিম্ফ মানে ড্রেন করবে সেটা হলো ব্রঙ্কোপালমোনারি লিম্ফ নোড দিয়ে মানে ড্রেন হয়। একটা ক্লিনিক্যাল অ্যানাটমি করি। ইনফ্লামেশন অফ দ্য প্লুরাকে কি বলে বলতে পারবো কেউ? সনাতন পারবা? রেসপন্স ভাইয়া আমার এই মুহূর্তে মনে নাই। মনে নাই? আচ্ছা আচ্ছা, ইনফ্লামেশন অফ দ্য প্লুরাকে আমরা প্লুরিসি বলতে পারি, মানে প্লুরিসি বলি। ঠিক আছে, তো প্লুরাল ইফিউশন যেটা সেটা হলো কোনো একটা কারণে যে আমরা প্লুরাল ক্যাভিটি যেটা আছে ওর মধ্যে কোনো কারণে একটা কিছু কালেকশন হয়েছে, একটা কোনো সিক্রেশন কালেকশন হয়েছে। সেই কালেকশনটা কিরকম হতে পারে? ব্লাড হতে পারে কালেকশন হিসেবে। ব্লাড যদি মানে কালেকশন হিসেবে থাকে তাহলে আমরা সেটাকে বলবো হিমোথোরাক্স। কোনো কারণে যদি পাস কালেকশন থাকে তাহলে সেটাকে আমরা বলবো পায়োথোরাক্স।
কোনো কারণে যদি বাতাস বা এয়ার কালেকশন হিসেবে থাকে তাহলে আমরা সেটাকে বলবো নিউমোথোরাক্স। আচ্ছা, তো প্লুরাল ইফিউশন বলতে আমরা মানে কোনো একটা মানে এক্সাক্ট কোনো একটা সিচুয়েশনকে বুঝাবো না, কারণ আমাদের সামনে প্লুরাল ইফিউশনের মানে এই প্রশ্নটা কিভাবে আসবে, এরকম একটা এক্স রে দেখানো হবে। এই এক্স রে দেখায় বলবে বলো তো তোমার মধ্যে মনে হচ্ছে কি এখানে কোনো প্যাথোলজি আছে? তখন আমরা বলবো জি স্যার প্যাথোলজি আছে। আহ, মানে তারপরে জিজ্ঞেস করবে যে তুমি আসলে কি দেখতে পাচ্ছ, আমরা বলবো যে স্যার একটা লাংকে দেখতে পাচ্ছি, রাইট লাংটাকে ঠিক মতো ও আসলে মানে এক্সপ্যান্ড করতে পারছে না। তাহলে তুমি কি মনে করছো এর মধ্যে কি আছে? আমরা বলবো যে স্যার এখানে প্লুরাল ইফিউশন আছে। এখন আমি বললাম যে প্লুরাল ইফিউশনের মধ্যে আমরা স্পেসিফিক ভাবে কোনো সময় বলবো না যে এটা হিমোথোরাক্স নাকি পায়োথোরাক্স নাকি নিউমোথোরাক্স, কারণ আমরা এক্স রে দিয়ে আমাদের লেভেলে এটা কোনোভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো না। সেই জন্য আমরা সবসময় এরকম একটা মানে এক্স রে থাকলে আমরা বলবো প্লুরাল ইফিউশন। আচ্ছা, এর মধ্যে প্লুরাল ইফিউশন মানে এই প্লুরাল ক্যাভিটিতে কিন্তু ফ্লুইড আসলে থাকে কিছুটা, 5 থেকে 10 ml এর মতো। তবে এই প্লুরাল ইফিউশনের মতো মানে যদি কোনো মানে প্যাথোলজি টাইপের কিছু ডেভেলপ করে তাহলে আমরা কোস্টো ডায়াফ্রামটিক রিসেসে 300 ml এর মতো একটা মানে সিক্রেশন পাবো। আর এটা কজ হিসেবে থাকতে পারে ইনফ্লামেশন, টিবি, কনজেস্টিভ কার্ডিয়াক ডিজিজ, ম্যালিগন্যান্সি কোনোটা। আচ্ছা, এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট এটা আসে মানে লাং ধরলে প্লুরা হয়তো বা একবারে এভাবে চলে আসবে না, কিন্তু লাং এর ভাইবাতে এই জিনিসটা চলে আসে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হিসেবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো থোরাকোসিনথেসিস বা প্যারাসিনথেসিস থোরাসিস বা প্লুরাল ট্যাপ। এখন এই জিনিসটা কি? আমি বললাম যে ডায়াফ্রামটিক ফ্লুইড একটা ডিপেন্ডেন্ট পার্ট, এখানে কোনো সিক্রেশন থাকলে এটা এখানে এসে মানে জমা হবে, কালেকশন হবে। তাহলে তো এই মানে এইটাকে নিয়ে তো আমরা একটু কালচার করে দেখতে পারি মানে কোন একটা এক্সামিন পারপাসে মানে রুটিনলি যদি কোনো একটা মানে টেস্ট করতে চাই, সরি রুটিনলি না, রুটিন টেস্ট তো মানে স্বাভাবিকভাবে যেটা করে রুটিনলি না। তোমার কাছে কোনো একটা পেশেন্ট আছে মনে হচ্ছে যে নিউমোথোরাক্স আছে বা প্লুরাল ইফিউশন মনে হচ্ছে সামহাও কোনো কারণে, তখন তুমি কি করবা? একটা নিডিল ইন্টার করাবা এই মানে একটা মানে ইন্টারকোস্টাল স্পেস দিয়ে। এখন আমি বলছিলাম ডায়াফ্রামটিক রিসেস, এখন সনাতন বলো দেখি ডায়াফ্রামটিক রিসেসের এক্সটেনশনটা কতখানি? ভাই ওটা হচ্ছে 8 ইন্টারকোস্টাল স্পেস থেকে 10 ইন্টারকোস্টাল স্পেস। গুড। আচ্ছা, তার মানে কি আমি 8 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত আমার আছে লাং। তার মানে আমি নিডেলটা এমন ভাবে ইন্টার করাবো যেন লাংটা কোনোভাবেই ইনজিউর না হয়। আবার আমি 10th ইন্টারকোস্টাল স্পেসের নিচে যাব না, তাহলে তো আমার নিচে ডায়াফ্রাম আছে, তাহলে সেটা ইনজুরি হবে। এখন তাহলে আমাকে একটা ভালো জায়গা বাছতে হবে, তো সেটা কি? সেটা হলো 9th ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, 9th ইন্টারকোস্টাল স্পেসের কথা হলো যে ইন্টারকোস্টাল স্পেসের তো আবার দুইটা বর্ডার আছে, যদি আমরা কল্পনা করি যে একটা সুপিরিয়র বর্ডার একটা ইনফিরিয়র বর্ডার। এখন এই নিডিলটা কোন বর্ডার দিয়ে দিব বলতে পারবা সনাতন? বলতে পারবো না ভাই এটা। আচ্ছা, বলে দিচ্ছি। সেটা হলো ইন্টারকোস্টাল স্পেসের আমরা লোয়ার বর্ডারটা দিয়ে নিডলটা এন্ট্রি করাবো। কেন? এখন কথা হলো যে কেন লোয়ার বর্ডার দিয়ে দিলাম, আপার বর্ডার দিলে কি সমস্যা হতো? আমার ইচ্ছা আমি আপার বর্ডার দিয়ে দিব, না আপার বর্ডার দিয়ে দিব না। কারণ 9th যে ইন্টারকোস্টাল স্পেসটা আছে তার উপরে কিন্তু একটা রিপস আছে, তাই না? রিপস এর মধ্যে আবার একটা কথা আছে কোস্টাল গ্রুপ থাকে, কোস্টাল গ্রুপের কন্টেন্ট হিসেবে আর্টারি থাকে, নার্ভ থাকে, আবার ভেনও থাকে। সো আমার নিডিলটা যদি আমরা যদি ওপরের মানে আপার যে মার্জিনটা আছে সেটা দিয়ে যদি আমি এন্ট্রি করতে চাই, সামহাও কোনোভাবে এটা কিন্তু ইনজুর হতে পারে। তাই আমার আমার সেফ হলো 9th ইন্টারকোস্টাল স্পেসের লোয়ার বর্ডার দিয়ে। তাহলে আমরা একটা মানে কোনো স্ট্রাকচার এমন কোনো স্ট্রাকচার পাবো না যেটা ইনজুর হতে পারে সামহাও কোনো কারণে। আচ্ছা, প্লুরা মোটামুটি শেষ। প্লুরা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিক আবার বলতে মানে বলতে হয় তাহলে মানে বলার জন্য বলতেছি, এরপরে লাঙে ঢুকে যাব। মনে হয় প্রবলেম নাই নাকি? আচ্ছা না ভাইয়া। আচ্ছা, পরেরটাতে যাই, লাইনে যাই। রেসপন্স করো তোমরা তোমরা সবাই, কোনো মানে ইয়া করলে রেসপন্স করো, তাহলে ভালো লাগবে। না হলে আমি একাই একদিক থেকে বলে যাচ্ছি, আসলে একটা মোটিভেশন দরকার তো আর অন্য সাইড থেকে। সব কাজে মোটিভেশন খুব দরকার, পড়াশোনার জন্য দরকার, সব কাজেই দরকার। আচ্ছা, লাংটা আসলে কি? লাংটা সবাই আমরা জানি, মেনলি যদি জিজ্ঞেস করে লাং কি, লাং একটা রেসপিরেটরি অর্গান।
মেন রেসপিরেটরি অর্গান। আচ্ছা, রেসপিরেটরি মানে রেসপিরেশনের সাথে লাং ছাড়া আর কোনো মানে কোনো কিছুকে মনে পড়ছে যে আর কোনো কিছু হতে পারে, একটা আর একটা স্ট্রাকচার কোনো কিছু রেসপিরেশনের সাথে ইনভলভড আছে, রেসপিরেটরি মুভমেন্টের সাথে কোনো কারণে লাগে মনে হচ্ছে কি আছে? আচ্ছা, বলছো না যেহেতু, ভাইয়া ডায়াফ্রামটাও, ডায়াফ্রাম হবে কি? হ্যাঁ ডায়াফ্রামটা ইনভলভ, কারেক্ট, ডায়াফ্রামটাও ইনভলভ। আচ্ছা, লাংটা হলো করসপন্ডিং প্লুরাল ক্যাভিটির মধ্যে ইনভ্যাজিনেট করে, সেটা তো আমরা দেখছি একটা। এখন আর আরেকটা মেডিকোলিগালি, আচ্ছা মেডিকোলিগালি ইম্পর্টেন্সের আগে একটা কথা বলি নেই, এই যে এখানে 3 নাম্বার যে পয়েন্টটা আছে, এটা হলো ইয়ং লাং, মানে যেটা মোটামুটি ইয়ং, তাদের লাংটা হলো ব্রাউন আর গ্রে থাকে কালারে। আর যেটা নিউ বর্নের লাং বা একদম যারা ছোট বাচ্চা, তাদের লাং পুরো পিঙ্ক কালারের থাকে। আর আমাদের আমাদের বা একটু যারা হলো এলডারলি পার্সন আছে, তাদের লাং গুলো আস্তে আস্তে মানে বয়স বাড়ার সাথে সাথে লাংটা আস্তে আস্তে কালো হতে থাকে। মানে কেন হয়? কার্বনেশাস যে পার্টিকেল আছে সেগুলো আমরা ইনহেল করি, ইনহেল করতে করতে এক সময় আমাদের লাং এর মধ্যে এগুলো ডিপোজিশন হয়, তো তার ফলে এটা একটু কালো হয়ে যায়। আচ্ছা, আমাদের 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 তো লাং আছে দুইটা, তার মধ্যে একটা রাইট লাং একটা লেফট লাং। রাইট লাংটা হলো 700 গ্রাম, আর লেফট লাং যেটা আছে সেটা রাইট লাং এর চেয়ে 50 গ্রাম কম হয়ে থাকে। লাং এর একটা মেডিকেল ইম্পর্টেন্স আছে, যারা মানে দিনাজপুর মেডিকেলের আছে বা ইমাম আব্দুর রহিম মেডিকেলের, তাদের জন্য এটা লাগে, কারণ এটা কান্থা ম্যাডামের একটা প্রিয় প্রশ্ন। মনে করো একটা সিনারিও হয়েছে যে মানে তুমি সামহাও এজ এ গাইনোকোলজিস্ট, তুমি একটা নর্মাল ডেলিভারি করাইছো বা সিজারিয়ান ডেলিভারি সামহাও কিছু একটা করাইছো, মানে ডেলিভারি করাইছো। তো তুমি ডেলিভারি করে দেখলা যে বাচ্চাটা মারা গেছে, মানে বাচ্চাটা তুমি একটা ডেড মানে ফিটাস পাইছো। তখন মানে আর তুমি যখন পেশেন্ট পার্টিকে বললা যে আপনাদের বাচ্চাটা মারা গেছে, তখন পেশেন্ট পার্টি কি করলো, মাথা তো গরম, মাথা গরম হয়ে বললো যে না, ডাক্তার হলো আসলে আমার বাচ্চাকে মেরে ফেলছে। এখন তুমি তো ডাক্তার, তোমার তো মেডিকেল নলেজ অনেক বেশি, তুমি এখন প্রমাণ করতে পারো যে না, আমার হাতে বাচ্চা মারা যায়নি, বাচ্চা আসলে আগেই মারা গেছে। এটা আমরা এখন কিভাবে মানে প্রমাণ করতে পারি? যে ফিটাসটা পাইছে বা যে বাচ্চাটা আমরা পাইছি, তার লাংটাকে যদি আমরা নেই, মানে আমরা যদি ময়না তদন্ত মানে করতে হবে, তো না হলে তো আমরা লাং পাবো না। এই লাংটাকে যদি নিয়ে আমরা একটা মনে করো যে পানি ভর্তি কোনো গামলা বা কোনো একটা পাত্রের মধ্যে এই লাংটা দেই, মানে রাখি, তাহলে দেখবো আমরা যে লাংটা ডুবে যাচ্ছে, সিঙ্ক করতেছে, মানে সিঙ্ক করতেছে। এখন কথা হলো কেন সিঙ্ক করতেছে, কারণ মানে কেন ডুবে যাচ্ছে? কজ হলো এই বেবিটা কিন্তু কোনোদিন মানে শ্বাস প্রশ্বাস নেয়নি, কারণ তার লাং কোনোদিন মানে কাজেই আসেনি। তার মানে কি, সেই লাং এর মধ্যে কিন্তু বাতাস নাই, এই জন্য সেটা ডুবে যাচ্ছে। আর স্বাভাবিক যে মানুষগুলোর লাং থাকে, মানে যাদের লাংটা কোনো একটা সময় মানে রেসপিরেশনে মানে ইনভলভ ছিল, সেই মানুষটার কিন্তু লাং এর ভিতরে বাতাস আছে, তাই সেই লাংটা ডুবে যাবে না, পানির মধ্যে ভেসে থাকবে, কারণ ওর মধ্যে কিন্তু বাতাস আছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এটা হলো যেহেতু আমাদের ম্যাডাম এখন পরীক্ষা নেয়, আবার মানে রিপ কেজের মধ্যে রিপটা কিন্তু ইনভ্যারিয়েবলি ধরাই প্রফে প্রায় সবাইকেই, তখন ধরতে ধরতে রিপ কেজের মধ্যে কিছু স্ট্রাকচারে চলে যায়, তখন লাং এর মধ্যে অনেক সময় ঢুকে পড়ে, তখন খুব ইন্টারেস্টিংলি এই প্রশ্নগুলো করে ফেলে। যদি করে তাহলে বুঝতে, এটা যদি পারা যায় তাহলে বেশ ভালো একটা নাম্বার ক্যারি করা যায় আর কি। আচ্ছা, ভাইয়া তাহলে এই যে যে লাংটা ডুবে যাবে সেখানে কি এমনিউটিক ফ্লুইড থাকবে? না না, অ্যামনিওটিক ফ্লুইড থাকবে না। মানে আচ্ছা, সবচেয়ে বড় কথা, অ্যামনিওটিক ফ্লুইড থাকবে কিনা আমি জানি না, মানে আমাদের আনসারটা যেটুকু দিয়ে হবে এয়ার দিয়ে হবে, অ্যামনিওটিক ফ্লুইড থাকবে কিনা আমি আসলে জানি না। মানে মানে থাকার হয়তো বা কথা না, কারণ অ্যামনিওটিক ফ্লুইড কেন লাঙের মধ্যে যাবে? আচ্ছা যাই হোক, এটা মানে আমি জানি না, এটাই হলো আসল কথা। এয়ার দিয়ে, এটার আনসারটা এয়ার দিয়েই করতে হবে। আচ্ছা, তারপরে লাঙের এক্সটার্নাল যে ফিচার গুলো আছে, তার মধ্যে একটা হলো অ্যাপেক্স, একটা হলো বেস। অ্যাপেক্স দেখতে পাচ্ছি লাঙের অ্যাপেক্স উপরের দিকে, বেজ নিচের দিকে। আমরা যদি লাংকে উল্টা করে মানে একটু দেখি, তাহলে যে ডিপেস জায়গাটা পাবো সেটাকেই হলো বেস বলা হয়। লাঙের সারফেস দুইটা, একটা হলো মিডিয়া এক্সটার্নাল সারফেস আর একটা হলো কোস্টাল সারফেস। বর্ডার তিনটা, একটা হলো অ্যান্টেরিয়র বর্ডার, এই যে অ্যান্টেরিয়র বর্ডার, একটা হলো ইনফিরিয়র বর্ডার, আর একটা হলো পেছনের দিকে পোস্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারটা কিন্তু শার্প, ইনফিরিয়র বর্ডারটাও শার্প, বাট পোস্টেরিয়র বর্ডারটা কিন্তু ব্লান্ট। আচ্ছা, হ্যাঁ, এখন অ্যাপেক্স নিয়ে কিছু কথা বলি। অ্যাপেক্স মানে কতখানি জায়গাকে আমরা অ্যাপেক্স আসলে বলবো?
লাংয়ের ভিতরে কিন্তু মানে যে কোস্টাল সারফেস আছে এখানে রিপসের ইমপ্রেশন পাবো আমরা। তো ফার্স্ট যে রিপের ইমপ্রেশনটা পাবো তার উপরে যে অংশটুকু লাংয়ের সেই অংশটুকুকে বলা হয় অ্যাপেক্স অফ দ্য লাং। এই অ্যাপেক্স অফ দ্য লাং এরও আবার একটা হাইস্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আমরা বলবো সামিট অফ দ্য লাং বা সামিট অফ দ্য অ্যাপেক্স। সেই তার যদি মেজারমেন্ট আমরা বলতে চাই তাহলে সেটা ফার্স্ট কোস্টাল কার্টিলেজ থেকে 3 থেকে 4 সেন্টিমিটার উপরে। আর মিডিয়াল ইন্ড অফ দ্য ক্লাভিকল, যে মিডিয়াল ইন্ড অফ দ্য ক্লাভিকল থেকে 2.5 সেন্টিমিটার উপরে। আচ্ছা, এই অ্যাপেক্স অফ দ্য লাং বা এই সামিটটা যে পয়েন্টটা সেটা কখনোই ফার্স্ট রিবের যেটা নেক আছে সেটার উপরে যাবে না, মানে এটার এক্সটেনশনটা এর চেয়ে বেশি হবে না। আচ্ছা, এখন অ্যাপেক্স এর কভারিং কি কি থাকে? অ্যাপেক্স এর কভারিং কি কি থাকে আমি পড়ায় ফেলছি, কেউ একজন বলো দেখি বুদ্ধি করে। 3টা কভারিং থাকে, বলে ফেলো। কেউ সাহস করতেছে না। আচ্ছা আমি বলে ফেলি। এটার কাভারিং হিসেবে প্রথমে যেহেতু এটা একটা ভিসেরাল, ভিসেরাল সাথে কি থাকবে? ভিসেরাল প্লুরা থাকবে। তার উপরে কি থাকবে? প্যারাইটাল প্লুরা থাকবে। আর তার উপরে কি থাকে? সুপ্রাপ্লুরাল মেমব্রেন বা শিপসন ফাসা বা সার্ভাইকাল ডায়াফ্রাম, এটা থাকবে। ঠিক আছে। হুম। আচ্ছা, রিলেশন, অ্যাপেক্স এর রিলেশনটা লাগে, এটা হলো মানে খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে পোস্টেরিয়র রিলেশনটা মনে রাখা খুব সহজ, কারণ এই যে ফার্স্ট রিভের যে নেকের রিলেশন সেটাই হলো অ্যাপেক্স এর পোস্টেরিয়র রিলেশন। এটা তো সবাই পড়ে ফেলছো তোমরা। মিডিয়াল টু ল্যাটারাল কি কি থাকে? মিডিয়াল টু ল্যাটারাল থাকে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, তারপরে সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, তারপরে রুট অফ দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ, এইটা। আর সামনের দিকে কি থাকে বা অ্যান্টেরিয়রলি, মানে অ্যাপেক্স অফ দ্য লাং এর অ্যান্টেরিয়রলি কি থাকে, এই প্রশ্নটা আসে। মানে আজকে যেগুলো বলতেছি সেগুলো সবকিছুই লাগবে লাং প্লুরার জন্য। এখানে তো প্রফ যেহেতু তোমাদের সামনে কোনো কিছু মানে নতুন নতুন জিনিস ঢুকায় লাভ নেই। তো সামনের দিকে থাকে সাবক্লাভিয়ান আর্টারি, তারপরে থাকবে তোমার হলো এই সাবক্লাভিয়ান আর্টারি থেকে আবার মানে ইন্টারকোস্টাল আর্টারিটা অরিজিন নিবে। তারপর স্প্লাইনাস অ্যান্টেরিয়র যে মাসেল থাকবে সেটা থাকবে যে এইখানে, এবং একটা ভেন থাকবে সেটা হলো সাবক্লাভিয়ান ভেন। আচ্ছা, মিডিয়াল রিলেশনটা কেউ ধরে না, বাট মিডিয়াল রিলেশন যদি তোমরা জানতে চাও তাহলে হলো মিডিয়ালি থাকে রাইট লাং এর ক্ষেত্রে রাইট ব্রাকিওসেফালিক ভেন, তারপরে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক এবং ট্রাকিয়া। আর লেফট লাং এর ক্ষেত্রে ইসোফেগাস থাকবে, থোরাসিক ডাক্ট থাকবে, আর আর্টারি আর ভেনের মধ্যে থাকবে লেফট সাবক্লাভিয়ান আর্টারি আর লেফট ব্রাকিওসেফালিক আর্টারি। আর ল্যাটারালি কি থাকবে? অ্যাপেক্স অফ দ্য লাং এর ল্যাটারালি কি থাকবে? এটা একটু মনে রাখা লাগবে। এটা মানে একটা কারণে জিজ্ঞেস করা হয়, সেটা হলো ল্যাটারালি থাকে একটা মাসেল, সেইটার নাম কিন্তু স্ক্যালেনাস মিডিয়াস। এই যে এই মাসেলটা, এই মাসেলটা এখানে ইনসারশন নেই, স্ক্যালেনাস মিডিয়াস। ল্যাটারালি থাকে বলে এটা কোনো সময় আবার মনে করা যাবে না যে স্ক্যালেনাস ল্যাটারালিস এই টাইপের কিছু না, স্ক্যালেনাস মিডিয়াস মাসেল থাকে। আর থাকে লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, এই যে। তারপরে কি বেজ? বেজের জন্য আলাদা কোনো স্লাইড করিনি, বেজেরটা একটু এমনি মানে বলতে যাচ্ছে। বেজটা হলো একটু মানে অ্যানাটমিক্যাল পজিশনে ধরার সময় এক মানে যদি একটা লাংকে আমরা 2 হাতে ধরতে চাই তাহলে যেই সাইডের লাং সেই অপোজিট হ্যান্ডটা আমরা ওই যে মুষ্টি করে কিন্তু বেজটাকে সাপোর্ট দেই। ঠিক আছে। সো এই বেজ, বেজ নিয়ে কিছু কথা আছে, বেজের যে রিলেশনটা জিজ্ঞেস করা হয় মানে, বা প্রশ্নেও আসে অনেক সময়। প্রশ্নেও তো আসে না কিন্তু জিজ্ঞেস করা হয় যে রাইট লাংয়ের বেজের রিলেশনে কি থাকে, লেফট লাংয়ের বেজের রিলেশনে কি থাকে। রাইট লাংয়ের বেজের রিলেশনে থাকে রাইট লোব অফ দ্য লিভার, আর লেফট লাংয়ের হলো বেজের রিলেশনে থাকে ফান্ডাস অফ দ্য স্টোমাক এবং স্প্লিন। ঠিক আছে। আচ্ছা, এখন বলি একটা হলো সারফেসে আসি। সারফেস হিসেবে থাকে কোস্টাল সারফেসটাকে আমরা হলো আগে একটু ডেমনস্ট্রেট করি। কোস্টাল সারফেস আগে এটা তো বলেই ফেলছি যে এটা এক্সটেনশন কতখানি। অ্যান্টেরিয়র বর্ডার যেটা আছে সেটা আপার 6 ডিপ পর্যন্ত এক্সটেন্ড করে মিড ক্লাভিকুলার লাইন বরাবর, আর মিড অ্যাক্সিলারি লাইন বরাবর আপার 8 ডিপ পর্যন্ত এক্সটেনশন করে, আর মিড মানে সরি স্ক্যাপুলার লাইন বরাবর মানে 10th ডিপ পর্যন্ত এটা এক্সটেন্ড করে। কোস্টাল মানে কোস্টাল যেই সারফেসটা আছে এখানে আমরা কিছু এলিভেটেড অংশ পাবো, কিছু ডিপ্রেসড অংশ পাবো। তো বলতে পারবা যে এলিভেটেড অংশ কি কাকে রিপ্রেজেন্ট করে, আর হলো মানে ডিপ্রেসড অংশ কাকে মানে রিপ্রেজেন্ট করে? একজন আনমিউট করে বলো দেখি, ভুল করলে কোনো সমস্যা নেই। রেসপন্স করে না কেউ, যাই হোক।
ডিপেস্ট যে অংশটুকু সেটা রিপ্রেজেন্ট করে রিপসের ইমপ্রেশন এটা। অনেক সময় লাংটাকে ধরার সময় যে আঙ্গুল দিয়ে সাপোর্ট দেওয়া লাগে, ওই সাপোর্টটা আমরা রিপসের সাপোর্টটা দিই, ওই জন্য এটা ডিপ্রেসড, কারণ এটা একটা হার্ড স্ট্রাকচার। আর একটা আছে কি এলিভেটেড স্ট্রাকচার। এই এলিভেটেড স্ট্রাকচারটা কেন হয়, কারণ এই অংশটাতে থাকে হলো ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেসটা কোনো শক্ত জায়গা না, রিজিড মানে রিজিড একটা স্ট্রাকচার না। ওই জন্য এইটা দিয়ে আমাদের লাংটা কিন্তু এক্সপেনশন করার সময় এই অংশ দিয়ে একটু বের হতে পারে, এই জন্য এটা এলিভেটেড। এটা হলো কজ। আচ্ছা, তারপরে আসি মিডিয়া স্টিনাল সারফেস। মিডিয়া স্টিনাল সারফেসকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ভার্টিব্রাল পার্ট, ভার্টিব্রাল রিলেশনে থাকে। আর একটা কি, আর একটা হলো মিডিয়া স্পিনাল পার্ট, এটা মিডিয়া স্পিনামের দিকে থাকে। তো ভার্টিব্রাল পার্টটা একটু কথা কম, এটা আগে শেষ করে নিই। ভার্টিব্রাল পার্টের রিলেশনে থাকে আপার 10 থোরাসিক ভার্টিব্রা, 10টা ভার্টিব্রার ইমপ্রেশন পাওয়া যায়। এটা দেখায়, এটাও প্রশ্ন করা হয় যে এগুলো কিসের ইমপ্রেশন, তখন বলা লাগে যে আপার 10 থোরাসিক ভার্টিব্রা। আবার যদি তোমরা আরেকটু মডিফাই করতে চাও তাহলে আবার মানে মানে ডিস্ক ডিস্ক গুলাকেও আনবা, যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তখন আবার আরেকটা প্রশ্ন কিন্তু হবে যে ডিস্কের তোমরা স্ট্রাকচার বলো, পেরিফেরালি কি থাকে, সেন্ট্রালি কি থাকে। মানে পেরিফেরালি থাকে ফাইব্রাস মানে ফাইব্রাস অ্যানুলাস, আর ইয়ে হলো মানে সেন্ট্রালি থাকে নিউক্লিয়াস পালপোসাস। আচ্ছা, তারপরে তার রিলেশনে আর কি থাকে, গ্রেটার অ্যান্ড লেসার স্প্ল্যাঙ্কনিক নার্ভ আর এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেসেল। ওটা মনে না থাকলেও মানে ভার্টিব্রাল যেই মানে 10টা থোরাসিক ভার্টিব্রাল যে ইমপ্রেশনটা দেখা যায় ওটা দিয়ে একটু বলতে হয়, মানে এটা প্রশ্নটা করে। আচ্ছা, রাইট লাং আর লেফট লাং, আমরা বলতেছি যে দুইটা লাং। এই দুইটা লাং এর ক্ষেত্রে এইটা যে মনে করো যে আমি অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে দুটাকে ডিফারেন্সিয়েট করা যায়, যেহেতু বর্ডার নিয়ে এখনো ডিসক্রাইব করিনি তাই ওটা বাদ দিই। আচ্ছা, আমাকে যে প্রশ্নটা করছিল মানে এবার মানে প্রফের মধ্যে ভাইভাতে দিছিল যে আমাকে বললো যে তুমি চোখটা বন্ধ করো, দিয়ে আমার দুই হাতটা এই মিডিয়া স্পিনাল সারফেসের মধ্যে বললো যে তুমি দুই হাতটা এখানে দাও, মানে আমাকে হেল্প করলো যেন আমি মিডিয়া স্পিনাল সারফেসে দুইটা হাত দিতে পারি। জাস্ট আমাকে আসলে এই যে কার্ডিয়াক যে ইমপ্রেশনটা আছে, দুই দিকে কিন্তু কার্ডিয়াক ইমপ্রেশন মানে পাওয়া যায় মানে টুকটাক। মানে অনেক শ্যালো, অনেক সময় বলে যে অনেকে বলে যে এখানে কার্ডিয়াক ইমপ্রেশন পাওয়া যায় না, শুধুমাত্র হার্টের একটা অংশ রিলেশনে আসে। তখন আমাকে বলো যে তুমি এটা একটু ফিল করো, বলো যে বলো তো কোনটা কোন লাং। তখন আমি মানে তখন আমি বললাম যে এটা লেফট লাং, এটা রাইট লাং। তখন ও আমাকে বললো যে আমি কিন্তু চোখ বন্ধ করে আছে, চোখ খুলতে পারি। তখন বললো যে কেন, আমি বললাম যে স্যার এইখানে যদি মিডিয়া স্পিনাল সারফেস দিয়ে বুঝতে চাই তাহলে মিডিয়া স্পিনাল সারফেসের লেফট লাং এর ক্ষেত্রে একটা কার্ডিয়াক ইমপ্রেশন পাওয়া যায়, যে কার্ডিয়াক ইমপ্রেশনটা একটু ডিপ বেশি। আর এটা আমার মনে হচ্ছে রাইট লাং, কারণ এটা মানে ইমপ্রেশনটা ওইভাবে আমি মানে শুধুমাত্র ফিল করে ওইভাবে আমি ইয়া করতে বুঝতে পারতেছি না। আচ্ছা, আবার আরেক ভাবেও ডিফারেন্সিয়েট করা যায়, কিন্তু আমাকে যেটা করতে বলছিল সেটা আমি বললাম। হুম। আচ্ছা, মিডিয়া স্পিনাল সারফেসের তোমার রাইট লাং এর ক্ষেত্রে এখানে যে ইমপ্রেশন গুলো আমি নাম বলছি সেটা প্রত্যেকটা ভিসেরাতে দেখাতে হবে। মানে এটা মানে মাথার মধ্যে একদম এই যে ছবিটা দিছি এটা গেঁথে নিতে হবে। আসলে এই ছবিটা মানে এটা দেখে দেখেই বা মাথার মধ্যে মনে রেখেই তোমার ভিসেরাতে যেই মানে ইমপ্রেশন গুলো দেখা যায় সেটাকে বলতে হবে। এটা কি, লেফট লাং এর ক্ষেত্রে এটা হলো অ্যাওরটিক আর্চ। অ্যাওরটিক আর্চের একটা ইমপ্রেশন পাবো, আর এই যে পেছনের দিক দিয়ে আসবে যে থোরাসিক, যেটা তোমার হলো ডিসেন্ডিং থোরাসিক আউটার, যেটা সেটা ডিসেন্ডিং থোরাসিক আউটার ইমপ্রেশনটা বেশ ডিপ, এটা পাবো। তারপরে লেফট লাং এর ক্ষেত্রে আর কি কি আসবে, এখানে কিন্তু উপরের দিককার ইমপ্রেশন গুলো অনেক সময় দেখাতে বলে, তার মধ্যে যে লেফট সাপ্লাভিয়ান আর্টারি এটার ইমপ্রেশনটা আমাদের যে মানে ভিসেরাতে যে লাংটা আছে সেই লাং এর বেশ প্রমিনেন্ট। আর সামনের দিকে আবার আছে লেফট ব্রাকিওসেফালিক ভেন, কিন্তু আর্টারির ইয়াটা প্রমিনেন্ট আছে বেশি, মানে সাধারণত ভিসেরা গুলোতে এইটা বেশি একটু প্রমিনেন্ট দেখা যায়। আর একটু যদি সামনের দিকে মনে হয় তাহলে তখন মানে ভিসেরাল যদি ইমপ্রেশনটা মনে হয় যে এটা একটু সামনের দিকে, তাহলে তখন বলবা যে এটা লেফট ব্রাকিওসেফালিক ভেন। তোমাকে কিন্তু একটা বলবে না যে মানে স্পেসিফিকলি বলবে না যে একদম এটাই বলো, যদি তুমি এটা ভুল করো যে এটা মানে ভেন আর্টারি, যদি উল্টা পাল্টা করে দাও তাহলে যদি মানে তুমি ভালো করে যদি না পারো তাহলে তুমি একদম পুরাটা সামনের দিকে যা আছে তাহলে সামনে থেকে পেছনের দিকে বলে মানে এটা এটা তখন তোমাকে বলতে হবে যদি তুমি একটা স্পেসিফিক ভাবে বলতে না পারো। আচ্ছা,
এছাড়া লেফট লাং এর দিকে আমরা পাবো পালমোনারি ট্রাঙ্ক, আর্চ অফ দ্য আউটার, ডিসেন্ডিং থোরাসিক আউটার, লেফট সাবক্লাভিয়ান আউটার, এটা তো বললামই। আর পাবো থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্টের একটা ইমপ্রেশন পাওয়া যায় পেছনের দিকে, লেফট ভ্যাগাস নার্ভ আর লেফট ফেনিক নার্ভ। এটা ইমপ্রেশন দিয়ে বোঝা যাবে না, তবে বলতে বললে বলবা, মানে বলার দরকার নাই, সরি বলার দরকার নেই, কারণ এটা আমরা যেহেতু ইমপ্রেশন পাবো না। আমরা যখন সফট পার্টের ভাইবা দিব তখন আমরা যেটুকু দেখতেছি সেইটুকুই বলবো, অন্য কিছু বেশি বলার দরকার নাই। মানে বোঝাতে হবে যে আমার অনুধাবন মূলক ব্যাপারটা আমার আছে, মানে ইন্টেলেক্ট দিয়ে আমি প্রশ্নগুলোর আনসার করতেছি। তারপর আর একটা কি, এই লাংটা এটা হলো রাইট লাং। রাইট লাং এর ক্ষেত্রে হার্টের কোন অংশটুকু আসে, মানে রিলেশন হিসেবে আসে, সেটা হলো রাইট অ্যাট্রিয়াম আর রাইট অরিকল। আর লেফট লাং এর ক্ষেত্রে কোন, মানে কোন অংশটুকু আসে, লেফট ভেন্ট্রিকল, লেফট অরিকল এবং পার্ট অফ দ্য রাইট, সরি হ্যাঁ পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল। কারণ লাং এর পজিশনটা কিন্তু একটু বাঁকানো, মানে একবারে যে মানে লেফটের দিকে পুরোটা এরকম না। আচ্ছা, তারপরে তার সাথে কি থাকে, আর একটা অ্যাজাগাস ভেন। অ্যাজাগাস ভেন যদি আবার অ্যাজাগাস যদি বলার সাথে সাথে অনেক সময় প্রশ্ন করে যে অ্যাজাগাস ভেনের ফর্মেশনটা বলো, তখন আবার অ্যাজাগাস ভেনের ফর্মেশন বলতে হবে। আর বাদ দেওয়া যাবে না যে দুটো স্ট্রাকচার, সেটা হলো এটা সুপিরিয়র মানে ভেনা কাভা, আর এটা হলো ইনফিরিয়র ভেনা কাভা। এই দুটো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে আমরা আসি বর্ডারে, মানে বর্ডার ফিশার এইসবে। এইটা ভালো করে বোঝা যাচ্ছে। সামনের দিকে যে বর্ডারটা আছে সেটা হলো অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার 7। রাইট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারে কোনো সেরকম কোনো ইম্পর্টেন্ট কোনো মানে কিছু নাই, কিন্তু লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডার খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ লেফট লাংয়ের এখানে অ্যান্টেরিয়র বর্ডারে কিছু নিচের দিকে একটু ডিপ্রেসড একটা জায়গা পাবো আমরা, সেটাকে সেটার নাম কি, কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচের নিচের দিকে আবার কি আছে, লিঙ্গুলা। তারপর আর একটা বর্ডার কি আছে, ইনফিরিয়র বর্ডার। আর পেছনের দিকে একটা বর্ডার আছে, সেটা হলো ব্লান্ট পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা, তারপরে দুইটা আর আর হলো রাইট লাং এর ক্ষেত্রে দুইটা ফিশার পাবো আমরা, হরিজন্টাল ফিশার এবং অবলিক ফিশার। আচ্ছা, আর লেফট লাং এর ক্ষেত্রে একটা ফিশার পাবো, সেটা হলো অবলিক ফিশার। এই ফিশার গুলা মানে রাইট লাং এর যে দুইটা ফিশার আছে, সেই দুইটা ফিশার দিয়ে রাইট লাং তিনটা ভাগে ভাগ ভাগ হয়েছে। একটা হলো আপার লোব, মিডিল লোব এবং লোয়ার লোব। আর লেফট লাংটা দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হলো আপার লোব এবং লোয়ার লোব। তার মানে কি, আমাদের লেফট লাংয়ে কিন্তু মিডিল কোনো লোব বলে কোনো জায়গা নাই। এই লিঙ্কগুলা দেখতে পাচ্ছ না, লিঙ্কগুলাটাই মানে লেফট লাংয়ের লিঙ্কগুলা রাইট লাংয়ের মিডিল লোবকে প্রেজেন্ট করে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে আমি এটা আবার বলবো, কারণ এটা ইম্পর্টেন্ট। ঘুমায় গেছো নাকি সবাই? জি ভাইয়া বুঝছি এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু এইখানে একটা দেখতেছি যে কার্ডিয়াক নচ পাইছি, তো এইরকম আসলে এই জায়গাটাই যে আমরা মানে হার্টটা কিন্তু পুরাটা লাং দিয়ে প্রায় মোটামুটি প্রোটেক্টেড থাকে, কিন্তু এই জায়গায় যেহেতু একটা কার্ডিয়াক নচ পাইছি, মানে একটু ফাঁকা জায়গা, তো এই জায়গায় লাংটা মানে লাং মানে লাং হার্টকে প্রোটেকশনটা দেয় না। এই জায়গাকে বলা হয় সুপারফিশিয়াল এরিয়া অফ কার্ডিয়াক ডাউন। এটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটার মেন ইম্পর্টেন্টটা হলো অ্যাপেক্স বিটটা আমরা এখানে দেখি। তুমি যদি কোনো পেশেন্টের ডেক্সট্রোকার্ডিয়া ডায়াগনোসিস করতে চাও শুধুমাত্র অসকালটেটরি মেথড দিয়ে, তাহলে তুমি এইখানে তোমার যে স্টেথোস্কোপের স্টেটটা আছে মানে বেলটা আছে সেইটা, তারপরে ডায়াফ্রাম মানে অংশ যেটা আছে সেটা এখানে বসাবা। যে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিডিয়াম মানে মিড লাইন থেকে 9 সেন্টিমিটার অ্যাওয়ে, এই মানে অংশতে তুমি তাহলে যদি অ্যাপেক্স বিট পাও তাহলে বুঝবা যে না কোনো অ্যাবনর্মালিটি নাই। আর যদি না পাও তাহলে তোমরা তখন রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে চলে যাবে, যদি পাও তাহলে বলবা যে মানুষটা ডেক্সট্রোকার্ডিয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ফিশার ফিশার নিয়ে একটা প্রশ্ন হয় যে মনে করো যে আমি একটা আর্টিফিশিয়াল কোন একটা ফিশার কেটে দিলাম, মানে লাংয়ের মধ্যে একটা আর্টিফিশিয়াল ফিশার দিলাম, তোমরা কেমন করে বলবা যে এটা রিয়েল ফিশার না, এটা একটা আর্টিফিশিয়াল ফিশার? কেউ বলতে পারবা? আচ্ছা, বলতেছে না যেহেতু আমি বলে দিচ্ছি। এই যে ফিশার গুলা মানে ফিশারের সাথে কিন্তু ভিসারাল ফ্লুরাটাও যায়, এই জন্য ফিশারের মানে যে অংশটুকু আছে ওইখানে আসলে চকচক করে একটা গ্লিসেনিং দেয়।
তো আমি যদি একটা আর্টিফিশিয়াল মানে ফিশার ক্রিয়েট করি তাহলে আমরা কোনো চকচকে ভাব পাবো না, তার মানে ওখানে ভিসেরা পুরো যায়নি। এই জন্য আমরা তখন ইজিলি বলতে পারবো যে না, এটা একটা আর্টিফিশিয়াল মানে ফিশার, এটা রিয়েল ফিশার না। এখন ফিশার গুলো থাকার আসলে সুবিধা কি? ফিশার গুলো থাকার কারণে লাংটা ভালোভাবে এক্সপ্যান্ড করতে পারে। আমরা যেমন ইন্টারভাল নিয়ে যদি কোনো কাজ করি তাহলে স্ট্যামিনা বেশি পাই, খুব মনোযোগ দিয়ে একটু কাজটা করতে পারি। সব কাম আসলে কাজের মাঝে একটু ব্রেক দরকার, ব্রেক থাকলে কাজগুলো ভালো করে করা যায়। এরকম একটা ব্রেক হিসেবেই একটা ইন্টিগ্রিটি নাম মেনটেন করে একটু কাটা কাটা জায়গা রাখছে সৃষ্টিকর্তা, যে মানে ফিশারের মতো একটা এরকম কাট সেকশন আছে, এই জন্য লাংটা ভালো করে মানে এক্সপ্যান্ড করতে পারে। তারপরে একটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বেসিক জিনিস, সেটা হলো রুট অফ দ্য লাং আর হাইলাম অফ দ্য লাং। রুট অফ দ্য লাং কি কেউ একজন বলো দেখি? কেউই বলে না, আচ্ছা। লাং এর ভেতর তো কিছু কিছু স্ট্রাকচার যায়, আবার কিছু কিছু স্ট্রাকচার লাং থেকে বের হয়। এই স্ট্রাকচার গুলাকে একসাথে বলা হয় রুট অফ দ্য লাং। রুট অফ দ্য লাং খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা রিলেশনটা মানে বলা লাগে সামনে পেছনে, মানে তোমার হলো বিফোর ব্যাকওয়ার্ডস যে রিলেশন সেটা আমরা মনে রাখি ভ্যাব দিয়ে, মানে ভেন আর্টারি আর ব্রঙ্কাস দিয়ে। আপার পালমোনারি ভেন, তারপরে পালমোনারি আর্টারি আর ব্রঙ্কাস উইথ ব্রঙ্কিয়াল ভেসেল, এইটা দিয়ে। আচ্ছা, এখন এইটা তো একটা জিনিস হয়ে গেল, মানে এটা সবাই মনে রাখতে পারে। কিন্তু একটা জিনিস যেটা, সেটা হলো বিফোর মানে অ্যাবভ ডাউনওয়ার্ডস যে ইয়াটা আছে, মানে রিলেশনটা আছে, সেই রিলেশনটা কিন্তু রাইট লাং আর লেফট লাং এর ক্ষেত্রে একরকম না। এটা একটা নেমোনিক দিয়ে মনে রাখা যায়। তো রাইট লাং এর ক্ষেত্রে নেমোনিকটা কি আমি লিখতেছি, যদি তোমাদের মনে করো যে লিখবা তাহলে লিখতে পারো, নাহলে আমি এখানে লিখে দিচ্ছি, একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। ব্রঙ্কু আমার বড় ভাই, এইটা দিয়ে আমরা রাইট লাং এর ক্ষেত্রে মানে রিলেশনটা মনে রাখবো। রাইট লাং এর ক্ষেত্রে যে দেখো ফিগারটাতে যদি আমরা দেখি, দেখবো যে এখানে মানে উপর থেকে নিচের দিকে একটা ইপার্টিয়াল ব্রঙ্কাস পাচ্ছি। তারপরে তারপরে হলো ইয়াটা কি, মানে ব্রঙ্কো, মানে একটা হলো তোমার ব্রঙ্কাস পাবো। সেটা কোন ব্রঙ্কাস? ইপার্টিয়াল ব্রঙ্কাস, ইপার্টিরিয়াল ব্রঙ্কাস। তারপর আর একটা কি বলতেছি, আমার আমার মানে একটা আর্টারি আসবে। কোন আর্টারি? সেটা হলো পালমোনারি আর্টারি। তারপরে বড়, বড়তে মানে আর একটা ব্রঙ্কাস আসবে। কোন ব্রঙ্কাস? সেটা হলো হাইপাটিয়াল ব্রঙ্কাস। তারপরে আমরা একটা কি বলছি, যে ভাই মানে একটা ভেন আসবে। কোন ভেন? সেটা হলো ইনফিরিয়র পালমোনারি ভেন। সবসময় মনে রাখবো সুপিরিয়র পালমোনারি ভেন কোনো সময় মানে রিলেশনে আসবে না, সবসময় আসবে ইনফিরিয়র পালমোনারি ভেন। আচ্ছা, তারপরে আর একটা হলো লেফট লাং এর ক্ষেত্রে একটা তো মানে আর একটা মানে নেমোনিক আছে, সেটা দিয়ে সেটা কিভাবে মনে রাখবা? সেটা হলো আমি ব্রঙ্কুর ভাই। এই নেমোনিকটা দিয়ে এটা মনে রাখবা, আমি ব্রঙ্কুর ভাই। তাহলে আমরা দেখি জিনিসটা আসলে কি। আমি মানে একটা আর্টারি থাকবে, কোন আর্টারি? পালমোনারি আর্টারি। বলছি ব্রঙ্কুর ভাই, তার মানে একটা ব্রঙ্কাস থাকবে, কোন ব্রঙ্কাস? লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। আর যেহেতু ভাই বলছি, তার মানে একটা ভেন থাকবে, কোন ভেন? ইনফিরিয়র পালমোনারি ভেন, বা লোয়ার পালমোনারি ভেনও যদি কেউ বলতে চাও বলতে পারবো, সমস্যা নেই। এখন আর একটা টার্ম টার্ম বলছি, যে রুটের সাথে বলছে হাইলাম অফ দ্য লাং। এই যে রুট গুলা বললাম, মানে স্ট্রাকচার গুলা যেগুলো হলো লাং এর মধ্যে ইন্টার করে আবার এমার্জ করে, এগুলো কিন্তু আমরা রুট অফ দ্য লাং বলতেছি। এই স্ট্রাকচার গুলো লাং এর যেই জায়গা দিয়ে এন্ট্রি করে বা এমার্জ করে, সেই জায়গাটাকে বলা হয় হাইলাম অফ দ্য লাং। এটা খুব ইম্পর্টেন্ট, ধরে আসলে এটা বেসিক জিনিস, তো এই জন্য। এখন একটা মানে আর একটা কোশ্চেন, যে হাইলাম অফ দ্য লাং আসলে কোন কোন ভার্টিব্রাল এগেনস্টে থাকে? থোরাসিক ফিফথ, থোরাসিক সিক্স এবং থোরাসিক সেভেন, এই ভার্টিব্রা গুলার এগেনস্টে থাকে এই কয়েকটা মানে হাইলাম অফ দ্য লাং। এখন একটা প্রশ্ন হয় যে যে রুট অফ দ্য লাং এর সময় আমরা বললাম যে স্ট্রাকচার ইমার্জ করে ইন্টার করে। প্রশ্ন হবে যে তাহলে কোন কোন স্ট্রাকচার এন্ট্রি করে? যেটা হলো ব্রঙ্কাসটা, মানে যেটা দুইটা ব্রঙ্কাস আছে, প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই দুইটা ব্রঙ্কাস এন্ট্রি করে। তারপরে আর্টারি, কোন আর্টারি? পালমোনারি আর্টারি, ব্রঙ্কিয়াল আর্টারি। তারপরে আরেকটা আর কি যায়? নার্ভটা যায়, পালমোনারি প্লেক্সাস অফ দ্য নার্ভ, এটা যায়। তারপরে কোন কোন স্ট্রাকচার বের হয়? ভেন বের হয়।
পালমোনারি ভেন আর ব্রঙ্কিয়াল ভেন আর লিম্ফ নোড যায়। আচ্ছা, এটা যদি মনে রাখতে কষ্ট হয়, একটা সহজ জিনিস দিয়ে মনে রাখার বুদ্ধি মানে বের করে দিই। আর্টারির একটা কমন ডেফিনেশন কেউ বলতে পারবা বাংলায়, নিজের ভাষায়, নিজের বেসিক থেকে? আর্টারি কাকে বলে, ভেন কাকে বলে বাংলায়? এখানে যেহেতু অনেক সবাই আসছো, সবাই তো মেডিকেল পার্সন, বলা মানে যার যেটা মনে হয় বলো, আমি 1 মিনিট দেরি করব, যার যেটা মনে হয়। ভাইয়া, বলো। আর্টারি হলো যেসব রক্তবাহিকা হুম। হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে নিয়ে যায়। আচ্ছা, আর ভেইন হলো হচ্ছে সারা শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড যেসব রক্তবাহিকা হার্টে নিয়ে আসে। তাহলে তো পালমোনারি আর্টারি আর ব্রঙ্কিয়াল আর্টারির সাথে তো এই ডেফিনেশনটা মিলতেছে না, তাই না? জি জি জি। আমি বলছি একটা কমন ডেফিনেশন বলো দেখি, কেউ, আর কেউ বলবা? এটা সনাতন একটা বললো, আরো অনেকে আছো। 37 বেজে গেছে, 1 মিনিট হয়ে গেছে। আচ্ছা বাদ দাও, আমি বলি। মনে রাখো একটা জিনিস, যেসব স্ট্রাকচার মানে ব্লাড ভেসেল হার্ট থেকে বের হয় সেইটার নাম আসলে আর্টারি। পালমোনারি আর্টারি হার্ট থেকে বের হয়, হার্ট থেকে বের হয়। ব্রঙ্কিয়াল আর্টারি হার্ট থেকে বের হয়, হার্ট থেকে বের হয়। তার মানে আমাকে অক্সিজেনের ব্যাপারটা দিয়ে আর মনে রাখতে হচ্ছে না। তাহলে ভেন কি? ভেনটা হলো যেসব স্ট্রাকচার হার্টের মধ্যে ঢোকে সেটাকে আমরা বলতে পারবো ভেন। তাহলে কিন্তু সবগুলা কমন, মানে এটা একটা কমন ডেফিনেশন নিজের বেসিক থেকে। এটার জন্য কোনো কিছু মুখস্থ করা লাগবে না, জাস্ট এইটা দিয়ে আমরা মানে বলতে পারবো যে সব স্ট্রাকচার গুলো হার্ট থেকে বের হয় সেটাকে বলে আর্টারি, আর যেসব স্ট্রাকচার হার্ট থেকে বের হয় সেসব স্ট্রাকচারকে বলা হবে ভেন, মানে ব্লাড ভেসেল গুলো। এটা আসলে আমাদের ওই যে ইংলিশ যখন শিখা মানে একটা কোর্স হচ্ছিল কলেজে, তখন আমার মানে আমি যে ব্যাচে ছিলাম সেই ব্যাচের যিনি ইনস্ট্রাক্টর যিনি ছিলেন, উনি এই প্রশ্নটা করছিলেন। এই প্রশ্নের উত্তর আমি আমার মতো করে দিচ্ছিলাম এইভাবে। উনি মানে ডবল বিসিএস ক্যাডার, পুলিশ থেকে আবার আসছিলেন হলো প্রশাসন মানে ইয়াতে, মানে মানে লেকচারার হিসেবে জয়েন করছিলেন। তো উনার দেখলাম উনি এটা খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন, বলছিলেন যে হ্যাঁ এটাই হলো বেসিক একটা সংজ্ঞা। এটা করলে কারোর সাথে মানে কোনো সময় মারামারি লাগবে না, অনেক কিছু দিয়ে মনে রাখতে হবে না, এটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। তাহলে যেহেতু আর্টারি গুলা হার্ট থেকে বের হয়, তার মানে আর্টারি গুলা ব্রঙ্কিয়াল আর্টারি আর পালমোনারি আর্টারি দুইটাই ঢুকবে লাংয়ের মধ্যে। আর ব্রঙ্কিয়াল ভেন আর পালমোনারি ভেন, এটা যেহেতু ভেন তার মানে এই দুইটাই হার্টের মধ্যে মানে এন্ট্রি করবে, তাই মানে ভেন। তার মানে তোমার কাজ খুব সোজা হয়ে গেল। মানে মেন কিন্তু তোমার জিনিসটা তুমি মানে একটা কি ওয়ার্ড কিন্তু এটা দিয়ে মানে বের হয় আর মানে কোনটা মানে এন্ট্রি করে, এটা যদি তুমি মানে বলতে যাও কাউকে, সবাই তোমাকে এইটা মানে মাথার মধ্যে, তাদের মাথার মধ্যে থাকবে যে কখন এটা ভুল করবে আর আমি এটা ঠিক করব। এই জিনিসটাই স্যার ম্যাডামদের মাথার মধ্যে থাকে। আচ্ছা, তারপরে যে মানে যেটা স্লাইডটা দেখা যাচ্ছে সেটা হলো পালমোনারি ইউনিট। এটা রিটেনেও আসে, রিটেনে আসে আবার ধরেও। পালমোনারি ইউনিট এর আর একটা নাম হলো রেসপিরেটরি ইউনিট। এটার মেন ক্রাইটেরিয়া কি, এটাকে আমরা কেন পালমোনারি ইউনিট বলতেছি? এটা মেন ক্রাইটেরিয়া হলো এটাকে মানে এই অংশটুকু, পালমোনারি ইউনিট যতখানি অংশ, সেই অংশটুকু সাপ্লাই পায় একটা টার্মিনাল ব্রঙ্কিউল দিয়ে। মানে এই অংশটুকু সাপ্লাই পাচ্ছে একটা টার্মিনাল ব্রঙ্কিউল দিয়ে, ওই জন্য আমরা এটাকে রেসপিরেটরি ইউনিট বলতেছি। এখন একটা রেসপিরেটরি ইউনিট কি কি দিয়ে তৈরি, মানে কম্পোনেন্ট কি একটা রেসপিরেটরি ইউনিটের? বলতে হবে যে রেসপিরেটরি ব্রঙ্কিউল সবার প্রথমে, তারপরে অ্যালভিওলার ডাক্ট, তারপরে কি অ্যাট্রিয়া, তারপরে এয়ার স্যাকিউল, তারপরে অ্যালভিওলাই বা অ্যালভিওলাস। আচ্ছা, তারপরে একটা মানে অনেক সময় একটা প্রশ্ন আছে যে ব্রঙ্কিয়াল ট্রি বলতে পারবা কিনা, এই টাইপের একটা আসে অনেক সময়, মানে ফিগার আঁকতে দেয়, ফিগার আঁকতে দেয় এটা দিছিল, যে এটা যে খুব একবারে মানে তোমাকে ভালো করে ফিগার রাখতে হবে তা না, কিন্তু ব্রাঞ্চিং গুলা দেখাতে পারলেই হবে, নামগুলো তুমি জানো কিনা সেটা মানে মানে পারলেই হবে। প্রথমে তো ট্রাকিয়া থেকে শুরু হয়, তারপরে প্রিন্সিপাল ব্রঙ্কাসে যায়, তারপরে লোবার ব্রঙ্কাসে যায়, তারপরে সেগমেন্টাল ব্রঙ্কাস, তারপরে টার্মিনাল ব্রঙ্কাস, তারপরে লোবার ব্রঙ্কিউল, তারপরে টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, মানে তারপরে অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক আর অ্যালভিওলাস। আচ্ছা, আমি যে এতগুলো যে কথা বললাম, তার মানে কি এটা আমাদের এয়ারওয়ে বলা যায়, নোজ মানে যেটা নোজ স্ট্রিল যেটা আছে সেখান থেকে মানে এয়ারওয়েটা লাং পর্যন্ত কি এটা দিয়ে মোটামুটি বলা যায় যে প্যাসেজটা আছে, মানে রেসপিরেটরি প্যাসেজ বা এয়ার প্যাসেজ।
এটা এতখানি। এখন প্রশ্ন হলো যে আমাদের যে রেসপিরেটরি ওয়ে আছে মানে নাক থেকে একদম লাং পর্যন্ত, এইটার পাথওয়েটা অনেক সময় জিজ্ঞেস করে, পাথওয়েটা মানে পারলে ভালো। তারপরে যে প্রশ্নটা হয় সেটা হলো প্রত্যেকটা জায়গায় কি তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়? কারণ রেসপিরেটরি ইউনিটের তো, বা সরি রেসপিরেটরি ইউনিটের না, মানে রেসপিরেশনের তো একটা মূল মানে মোটই হলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। এখন বলবো যে না, পুরোটাতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, শুধুমাত্র রেসপিরেটরি জোনে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়, আর বাদ বাকি রিজিয়নে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। তাই যেসব জায়গায় গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না সেসব জায়গাকে আমরা বলি কন্ডাক্টিং জোন, কারণ ওইটা দিয়ে কিন্তু এয়ারটা যাচ্ছে। আর যে জায়গায় গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সেটাকে আমরা বলবো রেসপিরেটরি জোন। ফিজিওলজিতেও লাগে। তাহলে রেসপিরেটরি জোন কতখানি, পুরোটা যদি না বলতে পারো, পুরোটা বলা আসলে একটু কষ্টকর, তাহলে বলবা যে আপ টু টার্মিনাল ব্রঙ্কিওলস, এই পর্যন্ত কন্ডাক্টিং জোন। আর কন্ডাক্টিং জোনের পর থেকে রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই মানে পালমোনারি ইউনিট যেটা, সেটাই আসলে রেসপিরেটরি জোন। এখন একটা কথা বলি যে লাং বার্ড বলে একটা কথা আছে, মানে লাং ডেভেলপ করে যে একটা স্ট্রাকচার থেকে, সেই লাং বার্ড থেকে আজকের পুরো লাং মানে স্বাভাবিক মানুষের পুরো লাং হইতে 23টা ডিভিশন পার হতে হয়। মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 23টা ডিভিশন পার হতে হয়। তাই প্রথম থেকে 16 নাম্বার ডিভিশন পর্যন্ত কন্ডাক্টিং জোনের আন্ডারে, এবং 17 থেকে 23 পর্যন্ত রেসপিরেটরি জোনের আন্ডারে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ তো বলছি যে কন্ডাক্টিং জোনের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, রেসপিরেটরি জোনে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এখন লাইলা ম্যাডাম আছে না আমাদের, লাইলা ম্যাডামের একটা খুব মানে ইম্পর্টেন্ট মানে খুব পছন্দের একটা প্রশ্ন, যে আচ্ছা তুমি তো বললা যে এরকম কন্ডাক্টিং জোন রেসপিরেটরি জোন, বলো দেখি তাহলে কার্টিলেজ কখন মানে কোন অংশ পর্যন্ত আমরা পাবো একটা এয়ারওয়ের, আর কোথায় যে কার্টিলেজ পাবো না? আমরা তখন বলবো যে ম্যাডাম পুরোটা কন্ডাক্টিং জোনে আমরা কার্টিলেজ পাবো, কিন্তু টার্মিনাল ব্রঙ্কিউলে আমরা কোনো কার্টিলেজ পাবো না। আর রেসপিরেটরি জোনে পুরোটাই কার্টিলেজ মানে অ্যাবসেন্ট। তারপরে আর্টারি সাপ্লাই কি? কন্ডাক্টিং জোনের আর্টারি সাপ্লাই হলো ব্রঙ্কিয়াল আর্টারি, আর রেসপিরেটরি জোনের আর্টারি সাপ্লাই হলো পালমোনারি আর্টারি। আচ্ছা, তারপরে কি আছে, ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টের আগে একটা প্রশ্ন মানে কি পড়ায়। আচ্ছা, ট্রাকিয়ার শেষ যে রিংটা থাকে সেটার নাম কেউ পারবা? বলো দেখি। সেটা যে পারবা বুঝবো যে মানে সে খুব ভালো পড়াশোনা করছো। পারতেই হবে, দেখি কে পারে। 30 সেকেন্ড ওয়েট করবো। একটা নায়িকার নামের সাথে খুব মিল আছে, বলিউডের একটা নায়িকার নাম। দেখি বলতেছে না কেউ। আচ্ছা, কারিনা। এটা হলো যে শেষ ট্রাকিয়াল যে রিংটা থাকে সেটাকে কারিনা বলে। তো কারিনা থেকেই কিন্তু আমাদের যে ট্রাকিয়াটা আছে সেটা বাইফার্কেট হয়, একটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস হিসেবে যায় লেফট মানে লাঙে, আর একটা হলো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসে যায়। তো এই কারিনা একটা মিড লাইন স্ট্রাকচার হিসেবে কল্পনা করি, যে লেফট লাংটা আছে না সেইটা মানে মিডিয়াল যে মানে মিডিয়ান যে প্লেনটা আছে বা মিড লাইন স্ট্রাক মানে মিড লাইনের সাথে বেশি অ্যাঙ্গেল করে, মানে কম ভার্টিক্যালি থাকে, অ্যাঙ্গেলটা বেশি করে। আর রাইট যে লাংটা আছে সেইটা মিডিয়া মানে মিড লাইনের কাছাকাছি থাকে, এই জন্য এটা মোর ভার্টিক্যাল দেন লেফট ব্রঙ্কাস। লেফট যে প্রিন্সিপাল ব্রঙ্কাস আছে তার চেয়ে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা একটু ভার্টিক্যাল থাকে। তাই যে কোনো ইনফেকশন, সরি, যে কোনো মানে ফরেন পার্টিকেল বা যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আমরা ইনহেল করি যেগুলো, সেগুলো ইনহেলেশনের সাথে সাথে রাইট লাংয়ে বেশি তাড়াতাড়ি যাইতে পারে, কারণ এই রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা একটু ওয়াইডার বেশি, শর্ট বেশি, আর এটা কিন্তু মানে মিড লাইনের সাথে মোর ভার্টিক্যালি থাকে দেন লেফট মানে প্রিন্সিপাল ব্রঙ্কাস। তাই রাইট লাংয়ে আমরা বেশি পাই, প্যাথোলজি পাই। ওই যে আমি একটা প্লুরাল ইফিউশন দেখাইছি না, ওইখানে কিন্তু যে এক্সটা দেখাইছে দেখো, এটা কিন্তু রাইট লাংয়ে, রাইট লাংয়ে, লেফট লাংয়ে না, রাইট লাংয়ে দেখাইছি, কারণ রাইট লাংয়ে আসলে ইনফেকশন মানে ইনফেকশন গুলো বেশি হয় রাইট লাংয়ে। তারপরে একটা প্রশ্ন যেটা আসবে সেটা হলো একদম হট কেক একটা, মানে সব জায়গায় আছে, সব সময় আছে, ব্রঙ্কো পালমো সরি হ্যাঁ ব্রঙ্কো পালমোনারি যে সেগমেন্টটা আছে সেইটা। এটার ডেফিনেশনটাও খুব একদম ঝাড়া মুখস্থ লাগবে। ডেফিনেশনটা হলো
স্ট্রাকচারের মানে এখানে আমি লিখতে পারিনি আসলে, মানে লিখছিলাম বাট এখন কেমন যেন দেখি সেভ হয়নি। Structurally separated, functionally independent area of lung tissue aerated by single segmental bronchus is called bronchopulmonary segment. এখন কথা আছে, তোমাকে তখন জিজ্ঞেস করবে যে তুমি কেন বললা যে স্ট্রাকচারালি সেপারেটেড, মানে এটার ইম্পর্টেন্সটা কি? এটার সার্জিক্যাল ইম্পর্টেন্স আছে। মানে আমরা প্রত্যেকটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টকে এক্সট্রা করে মানে কেটে বাদ দিতে পারি কোনো প্রবলেম ছাড়া, আর একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের কোনো ক্ষতি না করে যে একটাকে আমরা কেটে বাদ দিতে পারি। আচ্ছা, টিবি আমরা বা টিউবারকিউলোসিস বলে একটা অসুখের নাম জানি, বা কোনো ম্যালিগন্যান্সি বলতে আমরা বলি মানে একটু খারাপ জিনিস যেগুলো ক্যান্সার টাইপের আসলে বলতে চাই, কিন্তু ক্যান্সার আসলে মেডিকেল সায়েন্সে খুব একটা নাকি শক্তপোক্ত কোনো ওয়ার্ড নাই, এই জন্য ওটাকে মানে খারাপ কিছু বোঝানোর জন্য ম্যালিগন্যান্সি ওয়ার্ডটা ইউজ করা হয়। তো সাধারণ কোনো ইনফেকশন যেগুলো থাকে সেগুলো একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থেকে আরেকটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে ইউজুয়ালি স্প্রেড করতে পারে না। আচ্ছা, আর প্রত্যেকটা লাঙে 10টা করে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে ইচ লাঙে। আর পরের স্লাইডে একটা মানে কিছু কথা লেখা আছে। প্রত্যেকটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পিরামিডাল শেপের মতো। আর আবার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট গুলো প্রত্যেকটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টেরও অ্যাপেক্স আছে, বেজ আছে, এরকম অংশগুলো। অ্যাপেক্সটা সবসময় লাং যে রুটটা আছে সেই লাং রুটের দিকে মুখ করে থাকে, মানে টুয়ার্ডস দ্য লাং রুট। আর মানে এগুলোর মানে সেগমেন্টাল ব্রঙ্কাস আছে, টারশিয়ারি ব্রঙ্কাস যেটা সাপ্লাই পাই, সেগমেন্টাল একটা আর্টারি আছে, লিম্ফ ভেসেলস আছে, অটোনমিক নার্ভ সাপ্লাই আছে। এটার কিন্তু কোনো মানে তোমার যে ভেনাস ড্রেনেজ সেটা কিন্তু আবার মানে সেপারেটেড না, ঠিক আছে? এর কোনো সেপারেটেড ইয়া নেই, মানে ভেনাস ড্রেনেজ নাই। এটা হলো তোমার অটোনমিক নার্ভ সাপ্লাই দিয়ে এটা সাপ্লাই পাই, কারণ এটা একটা ভিসেরাল পার্ট, এই জন্য অটোনমিক সাপ্লাই দিয়ে এটা সাপ্লাই পাই। এখন এই যে দেখো, এটা হলো রাইট লাং এর মানে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট গুলো তোমরা মানে আঁকবা, এঁকে তোমরা সেইটাকে আবার মানে কালার দিবা। এটা দুই দিকেই কিন্তু করতে হবে, মানে মিডিয়াল সার্ফেসটাও আঁকতে হবে, আবার ল্যাটারাল মানে কোস্টাল যে সার্ফেস আছে সেইটাও আঁকতে হবে, দুইটাই। যে দেখো এপিক্যাল সেগমেন্ট যেটা আছে মানে সুপিরিয়র লোবের, এইখানে যেটা আমি মিডিয়াল পোর্শনে যেটা মানে যেরকম কালার দিচ্ছে একটু আকাশি টাইপের, সেটা কিন্তু আমি যখন কোস্টাল সারফেসে যাব তখন সেই কালার দিয়ে সেটাকে মানে দেখতে হবে, মানে ড্রয়িংটা মানে কালারটা দিতে হবে। এখানেও তোমাকে নাম লিখতে হবে, এখানেও নাম লিখতে হবে। যদি মনে করো আমি একটা নাম লিখবো তাহলে মাঝখানে নাম লিখবা, একটু এই দুটাকে একটু সাইডে সরাই দিয়ে মাঝখানে তীর দিয়ে নামগুলো লিখবা। তারপরে মিডিল লোবের আর সবচেয়ে বড় কথা হলো একটু প্র্যাকটিস করবা যে তোমাদের যেটা লাং আছে সে লাঙে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট দেখানোর, মানে ভিসেরাতে খুব ভালো করে দেখানো যায়, মানে একটু মাথার মধ্যে নিয়ে বেশ ভালো করে এটা দেখানো যায়। তো রাইট লাং এর ক্ষেত্রে আমরা দেখতেছি মিডিল লোব মানে পুরোটাই রাইট লাং এর যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের নামগুলো সেটা লেফট লাং এর সাথে মোটামুটি মিলে, কিন্তু লেফট লাং এর ক্ষেত্রে যেহেতু লোব দুইটা, একটা সুপিরিয়র লোব আর একটা হলো ইনফিরিয়র লোব, তাই যেখানে লিঙ্ক গুলো থাকে ওইখানে আমরা একটা সুপিরিয়র লিঙ্গুলার লোব পাবো আর একটা ইনফিরিয়র লিঙ্গুলার লোব পাবো। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থেকে সবসময় আসে না, একটা প্রশ্ন অনেক সময় আসে যে এপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব যেটা আছে সেইটা একটু ইনফেকশন বেশি হয়, কারণ আমরা যখন রিকাম্বেট পজিশনে থাকি তখন এই সেগমেন্টটা হলো ডিপেন্ডেন্ট পার্ট হিসেবে মানে কাজ করে, এই জন্য লাং অ্যাক্সেস যেগুলো থাকে সেখানে মানে তুমি রিকাম্বেট পজিশনে এটা মানে অ্যাসপিরেট করতে পারো, মানে অ্যাসপিরেশন করতে পারো, লাং এর অ্যাক্সেস গুলো এখানে থাকে। আচ্ছা, আর পোস্টেরিয়র সেগমেন্ট অফ দা আপার লোব যেটা আছে সেটা হলো ইনফেকশনের জন্য একটু বেশি ইনফেকশন এখানে থাকে। আচ্ছা, একটা অপারেশন করা হয়, মনে করো যে লাংয়ে কোনো একটা কার্সিনোমা ডেভেলপ করছে, তখন যেই অপারেশনটা করা হয় সেটাকে বলা হয় আসলে লোবেক্টমি। রিমুভাল মানে একটা লোবকে, যেটা আমরা বলতেছি যে রাইট লাং এর ক্ষেত্রে 3টা লোব আছে, লেফট লাং এর ক্ষেত্রে 2টা লোব আছে, এই লোব গুলোকে অনেক সময় রিসেক্ট করা হয়। তো সেটাকে আর সেই অপারেশনটাকে আমরা কি বলবো, লোবেক্টমি। কারণ আর্লি স্টেজ অফ দ্য ক্যান্সারে যদি আমরা এই লোবেক্টমি করে এই লোবগুলোকে আউট করে দিই তাহলে কিন্তু মানুষটার বাঁচার সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হলো হিস্টোলজিতে অনেক সময় ধরে যে
পুরো রেসপিরেটরি প্যাসেজের লাইনিং এপিথেলিয়াম গুলোর নাম বলো। তখন এটা একটু মানে মুখস্থ করতে হবে কষ্ট করে, যে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ন্যাসাল ক্যাভিটি এবং ভেস্টিবিউল যেটা আছে সেটার নার্ভ মানে লাইনিং এপিথেলিয়াম হলো কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে মিডিল পার্ট অফ দ্য ন্যাসাল ক্যাভিটি যেটা আছে সেটা হলো নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা মনে রাখবা যে যতখানি বাইরের দিকে যেসব স্ট্রাকচার গুলো মানে বডির এক্সটেরিয়রের দিকে সেগুলোর লাইনিং এপিথেলিয়ামে সবসময় কেরাটিনাইজড থাকবে। তারপরে আরেকটা কি আছে, পোস্টেরিয়র পার্ট অফ দ্য নেজাল ক্যাভিটি যেটা আছে মানে অলফ্যাক্টরি রিজিয়নে, অলফ্যাক্টরি রিজিয়ন ছাড়া পোস্টেরিয়র পার্ট অফ দ্য নেজাল ক্যাভিটি লাইনিং এপিথেলিয়াম হলো সিলিওস্টেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তারপরে অলফ্যাক্টরি যে রিজিয়নটা আছে সেটার নাম হলো অলফ্যাক্টরি এপিথেলিয়াম। ন্যাজোফ্যারিংস টু লোবার ব্রঙ্কিউল যেটা আছে সেটার নাম হলো সেটার লাইনিং এপিথেলিয়াম হলো সিলিওস্টেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। টার্মিনাল এবং রেসপিরেটরি ব্রঙ্কিউল যেখানে আছে সেটার লাইনিং এপিথেলিয়াম হলো লোয়ার কলামনার অর কিউবয়েডাল এপিথেলিয়াম উইথ সিলিয়া। তারপরে রেস্ট পার্ট যেটা আছে, রেস্ট পার্ট ইজ সাপ্লাইড বাই স্মল মানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা প্রশ্ন করব, ঠিক আছে? এই প্রশ্নটা এবার আমাকে মানে ইয়াতে করছে, প্রফে করছে, এটা কান্তা ম্যাডাম প্রশ্ন করছে যে তুমি বলো তো, তুমি সিডোস্ট্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে বলো, এটা বলতে তুমি কি বোঝো? এখন এটার একটা মানে বলার একটা ওয়ে আছে। তুমি কখনোই সিডো স্ট্রাটিফাইড মানে সিডো স্ট্রাটাম থেকে শুরু করতে পারবে না, তোমাকে শেষ থেকে শুরু করতে হবে। কলামনার মানে ম্যাডাম সেলগুলো দেখতে মাইক্রোস্কোপে আমরা দেখতে পাবো সেলগুলো কলামনার, ঠিক আছে? তারপরে আরেকটা কি, আরেকটা কথা বলছি আমি, সিলিয়েটেড সেল সারফেস মডিফিকেশন আছে, সেল সারফেস মডিফিকেশনের মধ্যে সিলিয়া একটা, তোমাকে সিলিয়া চিনতে হবে। তখন বলবো যে আমি ম্যাডাম সেল সারফেস মডিফিকেশনের মধ্যে সিলিয়া পাবো। এইগুলো তো কিন্তু স্বাভাবিক। তোমার মেন প্রশ্ন হবে যে তুমি কেন সিডিও স্টাডিফাইড বললাম, স্টাডিফাইড কেন বললাম না? মেন মানে তোমার মানে স্টাডিফাইড বলতে সমস্যা কি? তখন বলতে হবে যে স্ট্র্যাটিফাইড বা স্ট্র্যাটাম এই শব্দটার অর্থ হলো লেয়ার। সেলগুলা যদি অনেকগুলা লেয়ারে থাকে তাহলে আমরা বলতে পারতাম যে স্ট্র্যাটিফাইড মানে এপিথেলিয়াম। তাহলে তাহলে তুমি বলতেছো আবার সিডো স্টাডিফাইড, তার মানে মিথ্যা। তাহলে তুমি কেন আবার সিডো স্ট্রাটিফাইড বললা? আমাকে আসলে এইভাবেই প্রশ্নগুলো করছে, তুমি কেন সিডো স্ট্রাটিফাইড বললা? তুমি তাহলে তো স্ট্রাটিফাইড বলতা। তো আমি তখন বলবো যে ম্যাডাম আসলে নিউক্লিয়াস নিউক্লিয়াস মানে দেখতে মনে হয় যে অনেকগুলো লেয়ারে থাকে, কিন্তু আসলে এটা লেয়ার নয়। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে কেন তুমি এটা কি দেখে বুঝলা যে এগুলো অনেকগুলো লেয়ার নয়, মানে তোমার হলো বা কি দেখেই তোমার মনে হলো যে এগুলা আমরা মানে আমাদের ভুল হতে পারে যে এটা স্ট্রাটিফাইড। তখন বলতে হবে যে ম্যাডাম সিটো স্ট্রাটিফাইড এই জন্য বলছি কারণ এটা দেখতে মনে হয় অনেক সময় মানে স্ট্রাটিফাইড এর মতো, মানে অনেকগুলো লেয়ারে থাকে এই জন্য, কারণ এটা নিউক্লিয়াস গুলো একটা প্লেনে থাকে না। নিউক্লিয়াস গুলো কোনটা উপরে থাকে কোনটা নিচে থাকে। আবার যেটা এপিক্যাল পোর্শন আছে সেইটা সবসময় প্রত্যেকটা এপিক্যাল পোর্শন সারফেসের দিকে বা এটার মানে ওপরের দিকে প্রত্যেকটা এপিক্যাল পোর্শন আসতে পারে না। তাহলে কিন্তু তখন আর একটা প্রশ্ন হবে, তাহলে কি তুমি মনে করতেছো যে এইটার মানে অরিজিনটা একই জায়গা থেকে? বলবো যে হ্যাঁ ম্যাডাম আমি মনে করতেছি এইটার অরিজিন মানে মনে করতেছি আসলে না, মানে এটার অরিজিন সবগুলোরই একই জায়গা থেকে, এই জন্যই আমি স্পষ্ট করে বলতে পারি যে এর মধ্যে কোনো স্ট্র্যাটাম নাই মানে স্তর নাই, এটা একটা স্তর থেকে হয়েছে। কিন্তু যেহেতু নিউক্লিয়াস গুলার মানে প্লেনটা একই রকম না, তাই এইটাকে দেখতে মনে হয় আসলে অনেকগুলা লেয়ার আছে, লেয়ার থেকে সেল মানে মানে এপিথেলিয়াম গুলা অরিজিন করছে, এই জন্য মনে হয় যে এটা হলো সিডো স্ট্রাটিফাইড। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? মানে ক্লাস থেকে পুরো ক্লাস থেকে কিছু শিখাও আর না শিখো এটা শিখে যেতে হবে। রেসপন্স করো একজন। জি ভাই, ক্লিয়ার হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে। প্লুরা বলার সময় আমরা একটা জিনিস মানে ছেড়ে গেছে, আসলে এখানে এপিথেলিয়াম পড়াতে যে আসলো যে প্লুরার যে এপিথেলিয়াম ওটা বললাম একটা সেরাস স্যাক। তো সেরাস মানে স্ট্রাকচারের লাইনিং এপিথেলিয়াম কি হয় সেটা হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, তো তখন বলা হবে যে এরকম সেরাস স্যাক আর কিছু আছে তুমি জানো? তখন বলবো যে হ্যাঁ আমি জানি, আরো আরো সেরাস স্যাক আছে এরকম, মানে প্লুরার মতো সেরাস স্যাক আছে হলো প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর হলো পেরিটোনিয়াম। তো তখন মানে প্রশ্ন হবে যে তুমি কেন প্যারাটাল পেরিকার্ডিয়াম বলছো, ফাইব্রাস পেরিকার্ডিয়াম না? তখন বলবো যে না ম্যাডাম বা না স্যার, ফাইব্রাস পেরিকার্ডিয়াম কোনোভাবেই মানে সেরাস মানে লাইনিং দিয়ে না, কারণ এটা একটা কানেকটিভ টিস্যু মানে পার্ট, কানেকটিভ টিস্যুর একটা পার্ট, ফাইব্রাস এটা মানে একটা পোর্শন। ঠিক আছে।
আচ্ছা, তারপরে যেটা আছে লাংয়ের ব্লাড সাপ্লাই। লাংয়ের ব্লাড সাপ্লাইটা মানে লাংয়ের ব্লাড সাপ্লাই তো খুব ইজি, অত কঠিন না। সব সময় মনে রাখতে হয় যে লাংয়ের যে ব্লাড সাপ্লাই গুলো আছে, মানে যেসব আর্টারি গুলো আছে, এই আর্টারি গুলো আসলে কোথায় থেকে আসছে, মানে এটার অরিজিন, মানে কোথায়, মানে এটা কার ব্রাঞ্চ, এই জিনিসটাই বেশি জিজ্ঞেস করা হয়। তো লাংয়ের যেহেতু পার্টই দুইটা, একটা হলো কন্ট্রাক্টিং পার্ট, একটা হলো রেসপিরেটরি পার্ট। তো কন্ট্রাক্টিং পার্টের রাইট লাং যেটা আছে সেটার ব্রঙ্কিয়াল আর্টারি কিন্তু একটা। তো রাইট মানে যেটা ব্রঙ্কিয়াল আর্টারি আছে, একটা ব্রঙ্কিয়াল আর্টারি, এইটা আসে থার্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে। আর লেফট লাং যেটা আছে সেটার আর্টারি আসে, সেটার আর্টারি আবার দুইটা, মানে ব্রঙ্কিয়াল আর্টারি দুইটা। এটা কোথা থেকে আসে? ডিসেন্ডিং থোরাসিক আউটারি থেকে আসে দুইটা ব্রঙ্কিয়াল আর্টারি। আর রেসপিরেটরি যে পোর্শন আছে সেইটার মানে আর্টারি সাপ্লাই কি তোমার হলো পালমোনারি আর্টারি। কোথা থেকে আসে? পালমোনারি যে প্লেক্সাস আছে, ক্যাপিলারি প্লেক্সাস আছে, সেইখান থেকে। ভেনাস ড্রেনেজ, যদি তুমি বেশি ডিপে না মানে ভেনাস ড্রেনেজ সেটা অত ধরে না, কিন্তু যদি ধরে তোমরা আসলে প্রথমে বলে দিবা যে রাইট লাং এর ভেন গুলো ড্রেন করে অ্যাজাইগাস ভেনে, আর লেফট লাং এর ভেন গুলো ড্রেন করে হলো ইন্টারকোস্টাল ভেন আর হেমি অ্যাজাইগাস ভেন, মানে একটা না হলে আরেকটা। যদি বলতে আবার যদি প্রশ্ন করে যে এইটা কি শুধু এইভাবে নাকি তুমি আরেকটু মডিফিকেশন করতে পারবা, তখন বলবো যে না স্যার, আমি আরেকটু মডিফিকেশন করতে পারবো। সুপারফিশিয়াল মানে সুপারফিশিয়াল ব্রাকিয়াল ভেন এবং ডিপ ব্রাকিয়াল ভেন দিয়ে, মানে ব্রঙ্কিয়াল ভেন দিয়ে আমি দুইটা মানে দুইটা ভাগে মডিফাই করতে পারবো। এই সুপারফিশিয়াল যে ব্রঙ্কিয়াল ভেন গুলো আছে সেটা হলো এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাই, ভিসারাল প্লুরা এবং হাইলার লিম্ফ নোড, এইসব রিজিয়ন থেকে ব্লাড গুলো নেয়। আর যেটা ডিপ ডিপ ব্রঙ্কিয়াল ভেন আছে সেটা হলো মানে ইন্ট্রা পালমোনারি ব্রঙ্কাই, ব্রঙ্কিওল এবং ব্রঙ্কিওল থেকে মানে পালমোনারি ভেন হয়ে তোমার রাইট লেফট অ্যাট্রিয়ামে যায়। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই এটা কোথায় ধরে? এটা হলো তোমার যত না ভিসেরাতে ধরে, সবচেয়ে বেশি ধরে ধরো তোমার হলো যখন মানে সারফেস মার্কিং করতে দিবে, মানে তোমাকে লিভিং বডিতে দেখাতে হবে যে আসলে তুমি লাং কতখানি, লিভার কতখানি, এগুলো মানে দেখাতে হয়। এটাকে মানে এই অংশটাকে সারফেস মার্কিং বলা হয়। তোমরা যেহেতু টার্ম কার্ড দেওয়ার সুযোগ পাওনি তাই এটা একটু একটু সমস্যা হচ্ছে আর কি, মানে এই ব্যাপারটা। তো নার্ভ সাপ্লাই ক্ষেত্রে এটা যেহেতু একটা ভিসেরা, তার মানে এটা নার্ভ সাপ্লাই কি হবে? অটোনমিক নার্ভ সাপ্লাই। তো অটোনমিক নার্ভ সাপ্লাইয়ের মধ্যে তারা কি থাকবে? প্যারাসিম্পাথেটিক থাকবে আর সিম্পাথেটিক থাকবে। কারণ প্যারাসিম্পাথেটিক সাপ্লাই কোথা থেকে পাবো? প্যারাসিম্পাথেটিক সাপ্লাইটা পাবো ভ্যাগাস নার্ভ থেকে। ভ্যাগাস নার্ভ মানে আসলে ভ্যাগাস নার্ভ কিন্তু সবকিছু রিল্যাক্স রিল্যাক্স একটা ভাব চলে আসে। আর সিম্পাথেটিক যে নার্ভ সাপ্লাই সেটা আসবে সিম্পাথেটিক ট্রাঙ্ক থেকে। সেটা আর আরেকটু যদি মডিফাই করে বলতে চাও তাহলে হলো সেকেন্ড টু ফিফথ মানে থোরাসিক গ্যাংলিয়া, এটা থেকে আসে। এখন এটা এটা দিয়ে তোমাকে আসলে খুব একটা জাজ করবে না, এটা ফাংশন দিয়ে ভালো করে জাজ করবে। এখন এক একটা জিনিস, আচ্ছা আগে ফাংশনটা বলে নেই তারপরে না মনে রাখার এটা বলতেছে। প্যারাসিম্পাথেটিক যে সাপ্লাইটা আছে সেটা কিন্তু মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, মানে ব্রঙ্কাই যেগুলো আছে ব্রঙ্কাই গুলোকে কনস্ট্রিক্ট করে, এবং ব্লাড ভেসেল গুলো যেটা আছে সেইটাকে ডাইলেট করে, মানে মানে ভেসো ডাইলেট করে আর কি। আচ্ছা, আর যেটা তোমার সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই আছে সেটা তোমার ব্রঙ্কো ডাইলেট করে, মানে ব্রঙ্কাস গুলোকে ডাইলেট করে দেয় এবং ভেসো মোটর করে, ব্লাড ভেসেল গুলোকে কনস্ট্রিক্ট করে। এখন এই চারটা ফেনোমেনন দেখতে পাচ্ছ আমার স্লাইডের মধ্যে আছে। একটা হলো প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে ব্লাড ভেসেল গুলো ডাইলেট হয় এবং মানে ব্রঙ্কাই গুলো কনস্ট্রিক্ট করে, আর সিম্প্যাথেটিকের ক্ষেত্রে ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিক্ট করে এবং ব্রঙ্কাই গুলো ডাইলেট হয়। একটা জাস্ট ইয়া দিয়ে আমরা মনে রাখবো, মনে করো যে তুমি এক্সট্রিম কোনো পজিশনে চলে গেছো, তোমাকে এখন এই ডায়াসে ডাকছে কোনো একটা কিছু ফিগার আর্ট করার জন্য, তার আগে কিন্তু বেশ সাফোকেশন মানে একটু বেশ ভালোই স্ট্রেস যায়। তো সেই সময় মানে তোমার একটা এক্সট্রিম মানে পজিশন, তখন তখন আমাদের যে ব্রঙ্কাইটা আছে সেটা ডাইলেট করবে, ডাইলেট করে, কারণ তোমার বডিতে মানে তোমার একটা এক্সট্রিম কন্ডিশন, মানে তুমি অনেক একটু ভয় টয় পেয়ে গেছো, তোমার স্ট্রেস হচ্ছে, স্ট্রেস ফুল একটা কন্ডিশনকে সাপ্লাই দেওয়ার জন্য অনেক এটিপি দরকার না? তো সেই এটিপির জন্য তো তোমার বডিতে আবার অক্সিজেন লাগবে না, সেই অক্সিজেন তোমাকে দেওয়ার জন্য আমাদের সৃষ্টিকর্তা
তখন কিন্তু ব্রঙ্কাস গুলাকে ডায়ালেট করে দেন আর কি, এরকম একটা মেকানিজম করে ফেলছেন। আর এই স্ট্রেসফুল কন্ডিশন গুলো কখন হয়, মানে স্ট্রেসফুল কন্ডিশন গুলো যখন হয় তখন কোন নার্ভ সাপ্লাইটা থাকে, তখন তখন কিন্তু সিম্প্যাথেটিক একটা অবস্থা। তাই আমরা এটা একটা দিয়ে মনে রাখবো যে সিম্প্যাথেটিক যে অ্যাকশনটা, তখন ব্রঙ্কো ডাইলেশন হয়, মানে আমাদের মানে বডিতে বেশি বেশি অক্সিজেন যায়। এটা একটা দিয়ে মনে রাখবে, এটা জিজ্ঞেস করে, কারণ এটা উল্টা পাল্টা হয়ে যায় অনেক সময়। আচ্ছা, লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য লাং, এই স্লাইডটা তো ভালো না। আচ্ছা, লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য লাং যে খুব ইম্পর্টেন্ট সেটাও না। তোমরা শেষে মানে আসলে সবগুলো লিম্ফ আসলে ব্রঙ্কোমিডিয়া স্টিনাল ট্রাঙ্ক দিয়ে ড্রেন হয়। ম্যাচুরেশন অফ দ্য লাং, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এইখানের সাথে একটা বার ক্লিনিক্যাল ইয়ে আছে। আচ্ছা, এইখানে যাওয়ার আগে আমি অন্য একটা প্রশ্ন যাই, মানে আমাকে এটা আসলে ধরছিল। আমি সবসময় মানে হার্টের জন্য খুব ভালো প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু আমি সবসময় লাং ধরাইছি আমাকে, এবং একটা লাং, সেটা হলো রাইট লাং সবসময় ধরাতো। এখন আমাকে প্রশ্ন করছে হলো তোমার পালমোনারি যে ইউনিটটা আছে, এইখানে আমি কি কি সেল পাবো, বা লাং এর অ্যালভিউল আছে আসলে, লাং এর অ্যালভিউল আছে কি কি সেল পাবো। আমরা পাবো টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, আর অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তখন বলছে এগুলোর ফাংশন বলো। টাইপ 1 নিউমোসাইট যেটা আছে সেটা হলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে টাইপ 2 নিউমোসাইট যেটা আছে সেটা হলো সারফেক্টেন্ট প্রডিউস করে। তারপরে আরেকটা কি আছে, অ্যালভিউলার ম্যাক্রোফেজ, এটা হলো রেসপিরেটরি যেই মানে ম্যাক্রোফেজের যে কাজ কারবার আছে সেগুলো করে থাকে। এখন একটা কথা হলো, তখন তোমাকে জিজ্ঞেস করবে যে কোনটার নাম্বার বেশি থাকে। তোমরা কি লাং একটু পড়ছো বা কিছু, মানে এই সম্পর্কে কিছু বলতে পারবা যে কোনটার নাম্বার বেশি থাকে? কেউ একজন আনমিউট করে বলতে পারলো বড় দেখি, নাম্বার বেশি থাকে কোনটা? সনাতন বলবা? ভাই আমি পড়ি নাই ভাই, আচ্ছা, মানে ঠিক আছে। আচ্ছা, রাখছি তোমরা তো অনেকদিন এখন আগে। মনে হয় ইনফিরিয়র এক্সট্রিমিটি পড়তেছো, আর আমি পড়াচ্ছি থোরাক্স, এটা মনে থাকার কথাই না। যাই হোক, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, একটু অন্যরকম তো ওই জন্য বলছি। টাইপ 1 যে নিউমোসাইটটা আছে না, সেটা 9%, মানে 90%-এর বেশি অ্যালভিওলার সারফেসে থাকে, কিন্তু এর আবার সংখ্যায় কম। আর টাইপ 2 যে নিউমোসাইট আছে সেটা 10%-এরও কম থাকে অ্যালভিওলার সারফেসে, কিন্তু এর সংখ্যায় বেশি। জিনিসটা একটু কেমন হয়ে গেল না? এখন একটু বোঝার চেষ্টা করি। যদি তোমাকে এমনি জিজ্ঞেস করে যে মানে সেলের মানে কোন নিউমোসাইটটার সংখ্যা বেশি, তখন বলবা যে সংখ্যা বেশি টাইপ 2 নিউমোসাইটের, কিন্তু এটা অ্যালভিওলার সারফেসে আবার সংখ্যায় কম থাকে, 10%-এর চেয়ে কম থাকে। আর টাইপ 2 যে নিউমোসাইট আছে সেটা সংখ্যায় কম, মানে এভারেজে সংখ্যায় কম, মানে এভারেজ যে লাং এর সেল গুলো আছে, মানে অ্যালভিওলাসের যে সেল আছে সেইটার মানে সংখ্যায় কম, কিন্তু অ্যালভিওলাসের যে সারফেস আছে সেই সারফেসের 90% জায়গা দখল করে টাইপ 1 নিউমোসাইট। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন আছে, মানে আরেকটা যে সেল আছে হলো অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই অ্যালভিওলার ম্যাক্রোফেজকে হার্ট ফেলোর সেল বলা হয়। হার্ট ফেলোর সেল কেন বলা হয় এটা জানার দরকার নেই, হার্ট ফেলোর সেল বলা হয় এইটুকু বলতে পারলেই হবে। তো যেহেতু হার্ট ফেলোর সেল বলেই ফেলছি, তো একটু মানে বলি। অ্যালভিওলার ম্যাক্রোফেজ যেটা আছে, মানে ম্যাক্রোফেজ গুলো কিন্তু আসলে মনোসাইট থেকে আসে, এবং মানে এইটা একটা ব্যারিয়ার ক্রস করে এই তোমার হলো লাং এর যে অ্যালভিওলাস আছে সেইখানে চলে আসে। তো লাং এর মধ্যে ব্যাকটেরিয়া থাকে, মানে কিছু ডাস্ট পার্টিকেল থাকে, বা আদার কিছু মরা মরা সেল থাকে। তো যখন হার্ট ফেলিয়ার হয়, তখন যেহেতু তোমার হার্টের লোড নিতে পারতেছে না ও, এই জন্য তো হার্ট ফেলিয়ার হয়েছে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। তারপরে মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার যখন হয় তখন এরকমই হলো, মানে হার্টটা লোড নিতে পারতেছে না, ওই জন্য এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড সেল হয়। এখন যে ওই ব্লাড সেলগুলো লাং এর দিকে আসে, এখন এই ব্লাড সেলটাকে মানে যেহেতু এই ব্লাড সেলগুলোকে যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে, ও এটাকে নিজের সেল বলে চিনতে পারে না, তখন এটার প্রতি ও হলো মানে
একটা অ্যাকশন দেয়। এই অ্যাকশনের কারণে হার্ট ফেলোর যে সেল থাকে, সেই হার্ট ফেলোর যে পেশেন্ট গুলো থাকে, সেই পেশেন্ট গুলোর মধ্যে কিন্তু কফ থাকে, মানে কফ একটা খুব মানে প্রমিনেন্ট একটা সাইন বলা যায়। তো ওই সময় তখন যদি মানে কাশি যেটা থাকে, সে হলো বিগ রেড স্পুটাম পাওয়া যায়। তো ওইটাই কিন্তু আসলে হার্ট ফেলোর সেল। এটা অত ডিটেলে জানার দরকার তোমাকে কেউ কোনোদিন ধরবে না। অ্যালভিওলার ম্যাক্রোফেজ যে হার্ট ফেলোর সেল বলে, এটা উচ্চারণ করারই দরকার নেই। আচ্ছা, কিন্তু আসলে প্রশ্ন হলো, আমাকে এত সহজ প্রশ্ন করেনি। আমাকে তখন জিজ্ঞেস করছে যে পুরা যেই ইয়ারওয়ে আছে, সেই ইয়ারওয়েতে আর কি কি সেল পাওয়া যায় সেগুলোর ফাংশন সহ বলো। তখন আমি একটু ঘাবড়ে গেছিলাম। তখন আমাকে হেল্প করার জন্য বলছে যে আচ্ছা, তুমি তো বললা যে টাইপ 2 নিউমোসাইট সারফেক্টেন্ট প্রডিউস করে, আর কোন সেল আছে যেটা বডির মানে এই রেসপিরেটরি এয়ারওয়েজ এর মধ্যে বা ইয়ার মানে যে প্যাসেজ আছে এর মধ্যে সারফেক্টেন্ট রিলিজ করে? তখন একটু মানে একটু ঘাবড়ে যেহেতু গেছি, তখন বললাম যে জি স্যার, আর একটা সেল আছে, সেটা হলো ক্লারা সেল। ক্লারা সেল সারফেক্টেন্ট রিলিজ করতে পারে। তো হ্যাঁ, যখন আমি পারলাম তখন একটু মাথা খুলতে শুরু করলো, তখন বলতে শুরু করলাম যে সিলিয়েটেড কলামনার সেল আছে, সেটার একটা প্রোটেকশন দেয় সিলিয়ারি মুভমেন্টের সাহায্যে। মানে খারাপ যে জিনিসগুলো আছে সেগুলাকে আসলে আমরা রিজেকশন করি এই সিলিয়েটেড মানে কলামনার সেলের মধ্যে। তারপরে একটা ইম্পর্টেন্ট সেল, এটা মনে বলতে পারতে হবে, সেটার নাম হলো গবলেট সেল। গবলেট সেল হলো মিউকাস সিক্রেট করে। এখন আমাদের হিস্টোলজিতে গ্ল্যান্ড আছে না, গ্ল্যান্ড বলে একটা চ্যাপ্টার আছে। এই গ্ল্যান্ডের মধ্যে তুমি যখন গবলেট সেল বলবো তখন তোমাকে একটু ঘুরাবে, তখন বলবে যে তুমি তো হিস্টোলজি পড়ছো, বলো দেখি গবলেট সেলের সাথে গ্ল্যান্ডের কোনো কিছু মিলাতে পারতেছি না কিনা। মানে গবলেট সেলের একটা ইউনিক ফিচার বলো যেটা অন্য কোনো সেলের নাই। তো মোটামুটি সবগুলো গ্ল্যান্ডই একের অধিক সেল দিয়ে, মানে মাল্টি সেলুলার গ্ল্যান্ড। বাট গবলেট সেল একটাই মানে সেল যেটা গ্ল্যান্ড হিসেবেও কাজ করে, এবং এটা একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড হিসেবে কাজ করে। মানে 5 স্টার ইম্পর্টেন্ট বা যে ইনফিনিটি ইম্পর্টেন্ট টাইপের যেটা বলে, সেই রকম একটা জিনিস এটা। আর কোন সেল পাওয়া যায় তখন বলবো হ্যাঁ, আরো কয়েকটা সেল পাওয়া যায়, তার মধ্যে অত ইম্পর্টেন্ট না, কিন্তু বলছি বেজাল সেল পাওয়া যায়, এটা স্টেম সেল হিসেবে কাজ করে। আর ব্রাশ সেল পাওয়া যায়, এটা রিসেপ্টর হিসেবে কাজ করে, সেন্সরি রিসেপ্টর, এটা ফিজিওলজিতে আবার লাগবে। আর 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 কোন সেল পাওয়া যায়, তখন বলবো যে হ্যাঁ, নিউরো এন্ডোক্রাইন সেল পাওয়া যায়, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা হলো হিস্টামিন সিক্রেট করে। আর আর কোন সেল পাওয়া যায় বলবো যে হ্যাঁ, তখন বলবে যে তুমি হিস্টামিন সিক্রেট করে এরকম আর কোন সেল আছে, তখন বলবা যে হ্যাঁ, মাস্ট সেলও আছে আর একটা, সেটাও হিস্টামিন সিক্রেট করে এই রেসপিরেটরি এয়ারওয়েজ এর মধ্যেই। আর আরেকটা কি আছে, লিম্ফোসাইট আছে, সেই লিম্ফোসাইটে ইমিউন রেসপন্স করে। তো যদি তোমাকে এত মানে একটু ধাক্কা দিয়ে দিয়ে বলাতে হয় তাহলে একটু ব্যাপারটা কষ্টকর হয়। কারণ তোমার যদি ক্লাস পারফরমেন্স ভালো না থাকে, তোমাকে কেউ ধাক্কা দিবে না। জাস্ট তুমি একটা প্রশ্ন না পারলে just মানে ওটা মানে তুমি প্রশ্ন পারোনি এইভাবে কাউন্ট করবে। আর যদি ক্লাস পারফরমেন্স ভালো হয়, স্যাররা প্রচুর হেল্প করবে। এটাই হলো হেল্প করা দরকারও, কারণ একটা মানুষ ক্লাসে খুব মনোযোগ দিচ্ছে, সে পরীক্ষা হলে অনেক কিছু ভুলে যেতেই পারে। ক্লাসে সবাই খুব একটু অ্যাটেন্ডেন্স, তারপরে পড়াটা এগুলো একটু ভালো করে করে যাবা, তাহলে খুব হেল্প পাওয়া যায়। আচ্ছা, ম্যাচুরেশন অফ দ্য লাং। ম্যাচুরেশন অফ দ্য লাং আসলে 4টা স্টেজে হয়। 4টা স্টেজের মধ্যে আছে সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ, আর একটা কি ক্যানালিকুলার স্টেজ, আর একটা টার্মিনাল স্যাক স্টেজ, এবং অ্যালভিওলার স্টেজ। ঠিক আছে? তো সিউডো গ্ল্যান্ডুলার যে স্টেজ, সেটার টাইম লিমিটেশন কি 5 থেকে 16 উইক পর্যন্ত। ক্যানালিকুলার স্টেজ কি, মানে স্টেজ কখন, 16 থেকে 26 উইক পর্যন্ত। ক্যানালিকুলার স্টেজ হলো মানে প্রথমে লাং গুলা, মানে লাং এর যে ব্রঙ্কাস গুলা বা শাখা প্রশাখা গুলা, সেগুলো আসলে একদম সলিড একটা মানে পাইপের মতো, সলিড মানে স্ট্রাকচারের মতো করে যায়। এই পাইপ গুলাই আস্তে আস্তে সেল গুলো ডিজেনারেট হয়ে ক্যানেলের মতো করে। তারপরে টার্মিনাল স্যাক স্টেজ কোথায়, যে রেসপিরেটরি মানে ইউনিটের মধ্যে আমরা স্যাক দেখলাম, ওই স্যাকটা এই সময় আসলে ডেভেলপ করে, স্যাকুলার স্টেজের জন্য বলা হয়। এটা আসলে 26 নম্বর উইক থেকে বার্থ পর্যন্ত চলে। আর অ্যালভিওলার স্টেজ মানে বার্থের পর থেকে 8 মান্থ থেকে 8 বছর পর্যন্ত চলে। এখন ডাইরেক্ট একটা প্রশ্ন করছিল, সেটা হলো তাহলে বলো তো লাং যেই ম্যাচুরেশন সেটা কত দিন পর্যন্ত চলতে পারে একটা মানুষের? এর একটা উত্তর হবে 8 মাস থেকে 8 বছর পর্যন্ত হতে পারে শুরু থেকে। আচ্ছা, আমাদের মানে মোটামুটি শেষ টপিক এটা বলা যায়, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম।
এটা কখন হয়? ARDS খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাকে লাংয়ের ভিসেরা ধরাই তাও শেষে জিজ্ঞেস করবে। যদি হিস্টোলজির মধ্যে যাও তখনও এই তো মানে রেসপিরেটরি এপিথেলিয়ামের মধ্যে যখন আসবে তখনই জিজ্ঞেস করবে যে এটা যদি না থাকে তাহলে আর কোনো কোনো কি তোমার প্যাথোলজিক্যাল কন্ডিশন তোমার জানা আছে? তখন বলবো যে জানা আছে, হ্যাঁ। তখন তোমাকে বলতে হবে কি, সেটা হলো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এই যে আমরা বললাম, আমরা একটা জিনিস জানি যে 28 সপ্তাহ যখন একটা ফিটাস মানে ইন্ট্রাইউটেরাইন লাইফে যখন একটা তোমার এমব্রায়ো এমব্রায়ো কি বলা যায়, হ্যাঁ এমব্রায়ো যখন বয়স হয় বা ফিটাসের যখন বয়স হয় 28 সপ্তাহ বছরে মানে 28 সপ্তাহ মানে বয়সে প্রথম সারফেক্টেন্ট রিলিজ হওয়া শুরু হয়। তো সারফেক্টেন্ট রিলিজ হলে কি হয়, মানে লাংটা কলাপস করে না আর কি। মানে কলাপসিং টেন্ডেন্সিটা মানে 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 আমরা বাধা দিতে পারি এটার সাহায্যে। তো যেই বেবিটার মানে 28 সপ্তাহের আগে মানে কোনো কারণে তাকে বের করে নিতে হচ্ছে বা সে জন্মগ্রহণ করতেছে, সেই বেবিটার কিন্তু সারফেক্টেন্ট রিলিজ হওয়া শুরু হয়নি। তো সেই বেবিটা তখন মানে ঠিক মতো তার লাং এর ফাংশনটা মানে শুরু করতে পারবে না, তখনই সে একটা রেসপিরেটরি শাটডাউনের মধ্যে পড়ে যাবে। তো এরকম কন্ডিশনটাকে বলা হয় অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা ARDS। মানে পারতেই হবে। তো অ্যাকিউট মানে আর আবার তখন তখন বলতে পারে যে তাহলে কি 28 সপ্তাহ বছরেই একটা বেবি মানে খুব ভালো করেই সে সার্ভাইভ করতে পারবে, সে তো মায়ের মানে ইউটেরাসে পুরোটা সময় থাকবে না। তখন বলতে হবে যে যদি সেই বেবিটা 28 সপ্তাহ বছরে মানে 28 সপ্তাহ বয়সে মানে পৃথিবীতে আসে, তখন যদি আমি বাইরে থেকে আর্টিফিশিয়াল মানে সাপোর্ট গুলো দিতে পারি তাহলে সে সেই সাপোর্টটা খুব ভালো করে নেবে, ফলে আমি বেবিটাকে তখন আসলে বাঁচাতে পারবো। আমাদের দেশে এখন 24 সপ্তাহ বয়স মানে বছরের গুলোকেও মানে কোনো মানে কেউ জন্মগ্রহণ করলে তাকেও বাঁচানোর চেষ্টা করা হয়। 23 সপ্তাহ প্রতিও এখন চেষ্টা চলতেছে, প্ল্যাটফর্মে একটা পোস্ট দেখলাম। আচ্ছা, তো থ্যাংক ইউ আসলে। তো এখন শেষ। আর কারো যদি কোনো জায়গায় একটুও প্রবলেম থাকে তাহলে বলো, বা কোনো টপিক যদি আবার বলতে হয় তাহলে বলো, ক্লিয়ার হলে সেটাও বলো, তাহলে মিটিং শেষ করে দিব। ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে মানে এরকম একটা মাস্টার ক্লাস নেওয়ার জন্য। তোমার কোনো প্রবলেমই এগুলো নাই? অনেকটা প্রবলেম বলতে এখন তো পড়তে হবে ভাই, মানে হ্যাঁ। আচ্ছা থামো, আমি অনেকদিন পড়ছি ভুলে গেছি। রেকর্ডটা আমি বন্ধ করি, তারপরে তোমাদের আরো কোনো সমস্যা থাকলে মানে